এখনো নিভানের আশায় অপেক্ষা করে থাকবে? ও তোমার কখনোই হওয়ার ছিল না। এটা কেন বুঝতে তোমার এত অসুবিধা? গলার স্বরটা শুনে পুরো শরীর যেন আরো শক্ত হয়ে উঠল। দিবার কাটকাট গলায় জানালো, আমি কারো আশায় বা অপেক্ষায় পড়িনি। আমি মূলত তোমার সাথেই সংসার করতে চাইছি না। আমি কারো আশায় বা অপেক্ষায় পড়িনি। কথাটা চরম মিথ্যা বলতে বুক কাঁপলো। জেদি গলা জানালো দিবা। কেন যেন নিবানকে না পাওয়ার একটা দুষ্ত্রুটি হিসাব সিয়ামকে দায়ী বলে মনে হয় তার। নিজেকেও কম মনে হয় না, তবে নিজ দোষের থেকে পরের দোষটা যে আমরা একটু জোরালো চোখে দেখি, তাই হয়তো জোর করে হলেও নিজের ভাগের দোষটা অন্যের কাঁধে চাপিয়ে দিলে নিজের দোষ দুর্বোধ্য। দোষ কি আমার একা ছিল? দোষ তুমি ছিলে না? চোখ বুজে নিল দিবা। এখন আপাতত কোনো সওয়াল জবাব তার ভালো লাগছে না। কণ্ঠ কঠিন রেখে বলল, আমি কারো দোষ বিচার করার জন্য বসিনি। তুমি বড়দের নিমন্ত্রণে এই বাড়িতে এসেছো, নিমন্ত্রণ রক্ষা করেই চলে যাও। আর তোমার যা ইচ্ছে গিয়ে তাই করো। নিবানের বিয়েটা মিটে গেলে আমাদের ডিভোর্সের ঝামেলাটা মিটিয়ে নিব। এই মেয়ে কখনো তাকে ভালোবেসেছিল? না হলে এত নির্দ্বিধায় কি করে বলতে পারলো ডিভোর্সের কথা? গলা তো কাঁপলো না বলতে, বুকটা কি কাঁপলো না তার? শান্ত পদক্ষেপে দিবার পাশাপাশি গিয়ে দাঁড়ালো সিয়াম। কেমন যেন খুব স্বাভাবিক গলায় বলল, নিমন্ত্রণ সে তো আমি তোমার দৌলতে জামাই হিসেবে পেয়েছি, তাই আসতে বাধ্য হয়েছি। আর যা ইচ্ছে তাই করতে বলছো? তোমার জানা মতে তো আমি একটা প্লে বয়, তবে কেন পারছি না যা ইচ্ছে তাই করতে? রাগে জিতে তুমি চলে আসার পর হয়তো কিছু ভুল করেছি, কিন্তু সেটাও যেন নিষ্ক্রিয় হয়ে পড়েছে তোমাকে পাওয়ার আশায়। সব জায়গায় তুমি বাধা হয়ে আছো। আর ডিভোর্স সে আমি চাই না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিবা। নাটক করো না সিয়াম। আমি ছাড়া তুমি স্ত্রীর সঙ্গে কাটাচ্ছ না, এটা আমাকে বিশ্বাস করতে বলছো? হ্যাঁ, বিশ্বাস করতে বলছি। তোমাকে বিয়ের পর দ্বিতীয় কোনো নারীর সঙ্গে যাইনি আমি। হাসলো দিবা। তাচ্ছিল্যপূর্ণ সে হাসি বিদ্রুপের গলায় বলল, বিয়ের আগে তো কাটিয়েছো, তাই নয় কি? সেটার জন্য আমি তোমার কাছে অনুতপ্ত হয়েছি, তবে সেই অনুতপ্ততায় হয়তো তোমার কিছু যায় আসছে না। কিন্তু তুমি কি এই অপরাধ করনি? স্বামীর ত্রুটি উদ্যোগ করে বারবার অন্য পুরুষের উদাহরণ দিয়ে তাকে নিচু দেখাওনি? তোমার মনে কি নিভান ছিল না? কখন বলেছে? যখন তোমার মধ্যে ত্রুটি পেয়েছি তখন। যখন তোমার কাজিন ফ্রেন্ডরা মজার ছলে বলল আমার আগেও তোমার একাধিক সুন্দর গার্লফ্রেন্ড ছিল, যা চুটকিতে তাদের ছেড়ে ফেলেছে তুমি। অ্যাফেয়ার ছিল কত শত। এসব শুনে আমাদের সম্পর্কে টানাপোড়েন আনার আগে কি নিভান তোমার মনের মধ্যে কোথাও আষ্টে পিষ্টে বেঁধেছিল না? হ্যাঁ, আমার দোষের জন্য তুমি আমার চরিত্রে আঙুল তুলতে পারো। হ্যাঁ, আমার দোষের জন্য তুমি আমার চরিত্রে আঙুল তুলতে পারতে। সেটা নিয়ে রাগ ক্ষোভ দেখাতে, জেদ করতে, আমাদের মধ্যে ঝগড়া বিভেদ স্বাভাবিক হতো। তুমি অন্য নিষ্ঠাবান পুরুষের সমকক্ষ করে উদাহরণ দিতে পারতে আমাকে। কিন্তু না, তুমি বারবার একজন নির্দিষ্ট পুরুষকে নিয়ে উদাহরণ নিয়ে আমার মন মস্তিষ্ককে বিগড়ে দিতে বাধ্য করেছো। তবে ভেবে বলো, তোমার মনে কি কোথাও তখনও নিবান ছিল না? আমি নয় খারাপ ছেলে অভিযোগ করছো, হ্যাঁ মানছি। তোমার মনে কি স্বামী ছাড়া দ্বিতীয় পুরুষ ছিল না? সেটা কি ঠিক ছিল? নাকি স্বামী হয়ে সেটা মানা আমার পক্ষে সম্ভব ছিল? ছিল? তুমি মানতে চাইছো না আমার বিয়ের আগে নরেবরের রিলেশন ছিল? আমি কি করি মানি? কোন স্বামী মানে? আমি তোমাকে মানতে বলিনি। দোষ যেন অকপটে স্বীকার করে নিল দিবা। সিয়ামও যেন নিজেকে জেতাতে চাইল, বলল, তবে দোষ কেন আমার একার ঘাড়ে চাপাচ্ছ? নজর তখনও ঝলমলে শহরে কৃত্রিম সজ্জায় নিষ্পলক নজর সেখানে রেখে ফের স্পষ্ট স্বরে উত্তর দিল, ওকে ফাইন, মামাকে আমিই বলে দেব আমি তোমার সাথে সংসার করতে চাচ্ছি না। এখানে তোমার কোনো দোষ নেই। আর কত চলবে যুদ্ধ? মেয়েটা কি সত্যি চাইছে না আর তার সাথে সংসার করতে? এটা কি দিবার মন থেকে ছলে বলে নিবানকে সরিয়ে দেওয়ার উচিত কর্মফল নয় কি? দিবার মনে নিবান ছিল, এটা তো সে জানতো। মেয়েটার হাবভাবে কথা কাজে তা প্রকাশ পেত। আর জেনে তো সে না জানার ভান করে দিবাকে প্রপোজ করেছিল, নিজের করে তাকে চেয়েছিল এবং ভালোবাসার দাবিদার জানিয়েছিল। দিবার আগে অন্য সম্পর্কগুলোতে এসে সিরিয়াস না থাকলেও দিবাকে দেখার পর এবং সাথে কথাবার্তা হওয়ার পর সে এই সম্পর্কটাতে সিরিয়াস হতে চেয়েছিল। আর সিরিয়াস হয়েছিল বলেই তো দিবার মন থেকে নিবানকে জোর করে সরিয়ে ফেলানোর মনোবাসনা করেছিল। তখন ক্ষণিকের জন্য সফল হতে পারলো, দীর্ঘস্থায়ী সমাধান তো বাজে পরিস্থিতি অভিজ্ঞতার সম্মুখীন করলো। তবে সে দিবাকে ভালোবেসেছিল এবং এখনো বাসে।
সেটা মেয়েটা স্বীকার করুক বা না করুক, আজ এখানে আসার একটাই কারণ, মেয়েটাকে মানানো। শাশুড়ির অনুরোধও বটে। আচ্ছা, মেয়েটাকে যখন সে ভালোবাসে তবে কি শেষবারের মতো নিজের ইগো ছেড়ে আর একবার কি ট্রাই করে দেখবে মেয়েটাকে মানানো যায় কিনা? চোখ বুজে নিজেকে ধাতস্থ করলো সিয়াম। সত্যি সে মন থেকে দিবার সাথে সংসার করতে চায়। প্রথম যেদিন দিবাকে দেখেছিল, সত্যি বলতে রূপের মুহে পড়েছিল, তারপর আস্তে আস্তে মেয়েটার প্রেমে, তারপর কিভাবে যেন মেয়েটাকে ভালোবেসে ফেললো। মন তাকে স্ত্রী রূপে পাওয়ার বাসনা জাগলো। এর আগে সম্পর্কে জড়ানো কখনো কোনো নারীকে নিয়ে মন এমন বাসনা করেনি। তারপর কত ছলাকলে করে দিবাকে বিয়ে করলো। সর্বোচ্চ সাপোর্ট দিয়েছিল শাশুড়ি মা। আজ পরিণতি ভাঙ্গনের পর্যায়ে ভিতরে ভিতরে নিজের ইগো দুমড়ে মুচড়ে ভাঙার চেষ্টা করলো সিয়াম। দিবাকে ডিভোর্স দিয়ে ঘরে সুন্দর স্মার্ট বউ আনতে তার সময় লাগবে না। এবার রাগে যদি হলো, দিবাকে তো পাবে না। যে মেয়েটা তার উড়ন্ত মনে বাসা বেঁধে গতি থামিয়ে দিয়েছিল, দিবা চলে আসার পর রাগে যদি বিয়ের আগের লাইফস্টাইলে চলে গিয়েছিল, সে পেরেছিল কি শান্তিতে একদণ্ড কোথাও তো মনটাকে টিকাইতে? মনে হয়েছিল দিবাতেই সুখ, তার দিবাতেই শান্তি। তাই মেয়েটাকে একদণ্ড স্থির থাকতে দেয়নি। ফোন দিয়ে হোক বা তাকে নজরে রেখে যেভাবেই হোক জ্বালিয়ে রেখেছে সারাক্ষণ। হঠাৎ কিছু মনে পড়তে ক্ষীণ আসলো সিয়াম। নিবানের কথা মনে পড়লো তার। আজকে এখানে একান্তভাবে আসার নিমন্ত্রণ জানিয়েছে নিবান নিজেই, যে মানুষের সাথে বিগত দিনগুলোতে তার সম্পর্ক ছিল কাঁটাতারের মতো, যা কেউ কখনো ছোটানোর চেষ্টা করেনি। দিবা সম্পর্কিত সিয়াম শ্বশুরবাড়িতে এলে শুধু হ্যান্ডশেক আর দু কথার আলাপ বিনিময় ছাড়া সেভাবে দুজনের সাথে কথা হয়নি। সেই হিসাবে ইবানের সাথে শালা বোন জামাইয়ের সম্পর্ক বেশ মধুর। সেই কঠিন মানুষটা নিজের দিক থেকে কাঁটাতারের বেড়া ছুটিয়ে তাকে নিজে নিমন্ত্রণ করেছে এবং বউকে যেভাবে হোক মানানোর একটা অফার জানিয়েছে। সবাই যখন তাদের সম্পর্ক বাঁচানোর একটা একটা করে সুযোগ করে দিচ্ছে, তবে সেও না হয় একটা শেষ চেষ্টা করে দেখুক। সামনে থেকে নজর সরিয়ে দিবার দিকে ফিরল সিয়াম। হঠাৎই তার সামনে হাঁটু গেড়ে বসলো। চমকে উঠল দিবা। সে চমক বাড়িয়ে দিয়ে তার দুহাত নিজের দুহাতের মুঠোয় চেপে নিল সিয়াম। দিবার ফুলু ফুলু প্রশ্নবিদ্ধ চোখ দুটোকে কাতর প্রতীকের ন্যায় তাকালো। এ যেন চেনা পরিচিত সেই স্বামীর চাওয়া নয়, এ যেন নতুন সিয়াম, যার সাথে কেবলই পরিচয়। এমনই অবাক হলো দিবা। তোমাকে যে দিন প্রথম দেখেছিলাম, তারপর তার দ্বিতীয় কোনো নারীর রূপ লাবণ্য আমাকে টানেনি, আল্লাহর কসম টানেনি। সেই তোমাকে শুধু আমি আমার স্ত্রী রূপে চেয়েছিলাম, যা বিয়ের আগে রিলেশনশিপে আর কাউকে আমি চাইনি। হ্যাঁ, বিয়ের আগে আমার রিলেশন ছিল, একটা নয়, দুটো নয়, অনেকগুলো মেয়েটার সাথে। কথাটা বলতে গিয়ে গলায় ভিদে ভিদে কথা বের হলো। নিবানকে সরিয়ে দিবার মনে তো ঠিকই নিজের জন্য জায়গা করে নিতে পেরেছিল সে। শুধু এই একটা কারণের জন্য আজ তাদের পরিণত এই ছাড়ো অবস্থা। দিবার বিস্মিত মুখাবয়ব বিস্ময় ছাড়িয়ে গিয়ে কঠিন হয়ে এলো। ফলস্বরূপ সিয়ামের হাতের মুঠো থেকে হাত সরাতে চাইল। সিয়াম সেটা হতে দিল না, আরো শক্ত করে চেপে ধরলো তার হাত। এই হাত ছাড়তে চায় না সে। এটা কেন কিছুতে এই মেয়েটাকে বোঝাতে পারছে না। তবে যাই হোক, এতদিন রাগে জেদে পড়ে অন্যভাবে বোঝানোর চেষ্টা করছে। এবার না হয় শেষ চেষ্টা হিসেবে ঠান্ডা মাথায় ঠান্ডা কথায় বোঝাবে। দেখা যাক সফল হয় কিনা। যদিও সে কঠিন অপরাধী, তবুও ক্ষমা পায় কিনা। ফের বলতে শুরু করলো সিয়াম। আমি সত্যি বলছি, সেসব সম্পর্কে আমি কখনোই সিরিয়াস ছিলাম না। এরপর তুমি যখন এলে আমার লাইফে, আমি আর দ্বিতীয় কোনো নারীতে আসক্ত হইনি, মনে আসক্ত হতে চাইনি। কেন জানি তোমাতেই আসক্ত হয়ে পড়লাম, আর শুধু তোমাকেই চাইতে শুরু করলাম। চেয়ে গেছি, আজও চাইছি। প্লিজ দিবা, আমি আমাদের ছাড়াছাড়ি তা চাইছি না। আমি তোমার সাথে সংসার করতে চাই, একটু বোঝার চেষ্টা করো প্লিজ দিবা। আর এক্সিট করে থেকো না, চলো না আমার সাথে সংসার করি দুজনে প্লিজ। বিয়ে উপলক্ষে নীল মরিচ বাতি দিয়ে ছাদটা সাজানো হয়েছে খুব সুন্দর করে। সেই ঝলমলে আলোতে সিয়ামের ফর্সা সুদর্শন মুখটা স্পষ্ট, আর তার থেকেও স্পষ্ট তার চোখের বাসা। চোখ দুটো বলছে ছেলেরা যাই করে থাকুক, এই ক্ষণে বলা কথাগুলো মিথ্যা বলছে না। গৌরীকে নিয়ে নিবান যতটা আগ্রহী পজিটিভ, তার সামান্য একাংশ যদি দিবাকে নিয়ে থাকতো নিবান, তবে কখন এই দোটানায় পড়ে সিয়ামের মিষ্টি মিষ্টি ভালোবাসার বাণীতে ভুলতো না দিবা। মামি প্রস্তাব রাখলো নিবানের
গাছাড়া ভাবে একটা সময় সিয়ামের প্রতি দুর্বল হয়ে মায়ের বিভিন্ন কান ভাঙানি কথাতে সিয়ামের সাথে বিয়েতে রাজি হয়ে যায় সে। বিয়ের পর যখন সিয়ামের কাজিন বন্ধুমহল থেকে জানলো তার অনেকগুলো রিলেশনশিপের কথা, পুনরায় নিবানকে মনে পড়তে লাগলো তার। মায়ের কথায় আর সিয়ামের বাইরের চাকচিক্য দেখে সিয়ামকে বিয়ে করা ভুল সিদ্ধান্ত বলে মনে হলো তার। এরপর একটার পর একটা ঝামেলা, রোজ রোজ অশান্তি। সিয়াম তাকে বোঝানোর চেষ্টা করেছে, মানাতে চেয়েছে, তবুও মন মানেনি দিবার। শুধু নিবানের চরিত্র সকল গুণাগুণ মনে পড়েছে, আর রাগে ক্ষোভে সেসব ইঙ্গিত করে ঝগড়া ঝামেলা বেড়েছে। দিনকে দিন সেসব অশান্তি বাড়ার বই কমেনি, আর সে পরিণতি আজ ছাড়াছাড়ির পর্যায়ে এসে থেমেছে, যা দিবা মনে মনে হোক স্পষ্ট চেয়েছিল। আশা করেছিল ভিন্ন কিছু, যা আজ রাত পেরিয়ে কালকের পরের দিন গহীন সমুদ্রে ভাসিয়ে ধোয়ার মতো বিসর্জন দিতে হবে তাকে। বুক কেঁপে উঠল। নিশ্চল সিয়ামের চোখের দিকে তাকিয়ে থাকলো, সেখানে বেশি উঠল অন্য মুখ। প্লিজ দিবা। নড়ে চড়ে দাঁড়ালো দিবা, কিছু মনে পড়তেই শক্ত কণ্ঠে বলল, আর তুষি যেটা বলেছিল সেটাও কি মিথ্যে? তুমি রুম ডেট করনি কোনো মেয়ের সাথে? শুধু কি তাদের সাথে রিলেশন ছিল? এসব জানার পরেও স্বামী হিসেবে তোমাকে মেনে নিতে বা মানিয়ে নিতে বলছো? তুমি হলে মানতে আমাকে? তুষি সিয়ামের চাচাতো বোন। এক রত্তি ইচড়ে পাকা মেয়েটার বয়স কত হবে? এ কয়েক মাস আগে তো 18 বছর পূর্ণ হলো। পিচ্ছি মেয়েটা অনেক আগে থেকে তাকে মনে মনে পছন্দ করে, যা তার হাবভাবে প্রকাশ পেলেও সিয়াম পাত্তা দেয়নি। মেয়েটা যে বেশ ইনিয়ে বিনিয়ে রসিয়ে তার বউয়ের কান ভাঙিয়েছে, এটা আগে টের পেয়েছিল সিয়াম। শাস্তি স্বরূপ কষিয়ে দুটো দিতেও দ্বিধা করেনি। তা নিয়ে হাঙ্গামাও বাড়িতে কম হয়নি। এই মুহূর্তে অসভ্য মেয়েটাকে আরো কষিয়ে কয়েকটা চড় মারতে ইচ্ছে করলো। সামনে থাকলে হয়তো থাপ্পড় দুটো দিতে দ্বিধা করতো না, তবে ভাগ্য ভালো মেয়েটার সামনে নেই, আশেপাশেও নেই। চুপ থাকা সম্মতির লক্ষণ, তাই বেশি সময় চুপ থাকলো না সিয়াম। তরিত বলল, আল্লাহর কসম আমি কোনো মেয়ের সাথে রুম ডেট করিনি। বিলিভ মি, আমি আল্লাহর নামে মিথ্যা বলছি না। ওই ফাজিল মেয়েটা আমাকে অনেক আগে থেকে পছন্দ করে, তাই তোমার কাছে আমার নামে উল্টোপাল্টা বুঝিয়েছে। যদিও পুরোপুরি নির্দোষ আমি নই, তবুও বাড়িয়ে বলেছে। রুম ডেট না করলেও প্রত্যেকটা রিলেশনশিপে কিসমিস চলেছে বহুত। এখন যদি এ বিষয়ে দিবা জানে, এই মুহূর্তে ডিভোর্স হয়ে যাবে তাদের। রিবান বলেছে যে করে হোক দিবাকে মানাতে, আর সে চায় মানাতে। তাই যেটা প্রশ্ন করেছে দিবা সহজ ভাষায় সেটারই সত্যি উত্তর দিয়েছে শুধু সে। অথচ দিবার কেমন কেমন তীক্ষ্ণ নজর বলছে যে সিয়ামকে বিশ্বাস করেনি। তবুও আমি তোমাদের সাথে থাকতে চাই না। তুমি একটু আগে বললে না আমার মনে অন্য কেউ বাস করে? সত্যিই তো তাই। তাই মনে কাউকে রেখে তোমার সাথে সংসার করব। কাল বাদে নিবানের বিয়ে, তুমি তবুও একই কথা বলবে? ও কখনোই আমার প্রতি দুর্বল ছিল না, দুর্বলতা ছিল আমার পক্ষ থেকে। তাই যা কিছু শুধু আমার পক্ষ থেকে। আমি এখনো তোমার হাজবেন্ড, তুমি আমার সামনে দাঁড়িয়ে এমন কথা বলতে পারো না। এই জন্য তো সেপারেশন হতে চাইছি। প্লিজ দিবা, একটু বুঝতে চেষ্টা করো। তুমি যেভাবে দেখতে চাইছো জীবনটা তত সহজ নয়। তুমি এখানে ভালো নেই, এটা আমি জানি। চলো আমার সঙ্গে দিবা। সত্যি বিয়ে হয়ে যাওয়া মেয়েদের বাপের বাড়িতে পড়ে থাকা জীবনটা আসলে সহজ নয়। সে স্বাচ্ছন্দ্য বোধে সুখে বিয়ের আগের দীর্ঘ দিনগুলো সে বাপের বাড়িতে কাটিয়ে যায়। বিয়ের পর সে একই স্বাচ্ছন্দ্যে সুখে বাপের বাড়িতে দিন পার করা মোটেও সহজ বিষয় নয়, কথাটাও নয়। আত্মীয় স্বজন, আশেপাশে মানুষের তির্যক দৃষ্টি, ইনিয়ে বিনিয়ে বলা কটু বাক্য মাথা বুক ভারী করে তুলে জীবনে বেঁচে থাকা অতিষ্ঠ হয়ে যায়। যেখানে নিজের মায়ের কথা শুনতে হয়, সেখানে অন্য মানুষের তির্যক ব্যঙ্গ দৃষ্টি, কটু কথা আর ভরকি। সিয়ামের মন ভুলানো কথায় কান্না পেল ভীষণ, চোখে জলও জমে গেল। তবে সিয়ামকে কেন যেন সহ্য করতে পারল না। হাত ছাড়িয়ে নিল দিবা। সিয়ামের কথার উত্তর না দিয়ে বড় বড় কদম ফেলে চলে গেল নিচে। সেদিকে কিছুক্ষণ নির্বিকার তাকিয়ে মাথা নুয়ে নিল সিয়াম। মাথা ভিতরটা ফাঁকা হয়ে এলো তার। নিজের ইগো ছেড়ে দোষ স্বীকার করার পর মেয়েটাকে বোঝানোতে সক্ষম হলো না সে। ভাবনায় আর আনতে পারলো না কি হতে চলেছে তাদের আগামী দিনের পরিণতি। রাত প্রায় 12টার কাছাকাছি সময়। করি গোসল সেরে শুয়েছে কি ঘুমিয়েই পড়েছে। মান্যতা ওয়াশরুম থেকে এসে দেখলো মেয়েটা ঘুমে।
পাশে মৌনতাও ঘুমের বিবর। একটা হাত তার কৌরির কোমর জড়িয়ে রাখা। আজ এই রুমে আর কাউকে নেয়নি সে। দাদাভাইয়ের বিশেষ নিষেধ আছে। নজর সরিয়ে মাথার তোয়ালে খুলে চুল মোছায় মন দিল। চুল মোছা শেষে শুতে গিয়ে পানির তৃষ্ণা পেল। আপনা আপনি বেড টেবিলের উপর নজর যেতে দেখলো জগ, ওয়াটার পট, কোনোটাতে পানি নেই। কিন্তু পানি না খেলে যে তার ঘুম আসবে না, পুরনো অভ্যাস। শুতে গেলে পানির তৃষ্ণা লাগবে, আর না খাওয়া অবধি ঘুম আসবে না। আলসেমি হলো প্রচুর। তবুও উঠে জগ হাতে নিয়ে পানি আনতে চলে গেল। কয়েক সেকেন্ড পরে শব্দ করে ফোনটা বেজে উঠল তার মাথার কাছে। টেবিলে ফোনটা বেজে উঠায় ঘুম হালকা হয়ে গেল কৌরির। ফোন ঘেটে গিয়ে পুনরায় বেজে উঠায় চোখ মেলে তাকালো সে। মান্যতার ফোন বাজছে, অথচ আপু ফোন তুলছে না কেন? ক্লান্তি আর শরীরের দুর্বলতায় ডুবে আসছে চোখ। তবুও চোখ মেলে ল্যাম্প শেডের মৃদু আলোয় চোখ বুলিয়ে নিল সারা ঘর। মান্যতাকে কোথাও না দেখে ফোনটা হাতে নিল সে। ফোনের স্ক্রিনে লেখার নামটা দেখে ফের চোখ বুজে নিল। ঘুম চোখেই মুখে ফুটলো মৃদু হাসি। আবারও তাকিয়ে ফোনটা রিসিভ করে বুঝে নিল সে। বাড়িতে এসছেন? বাড়ি ঘুম ঘুম আওয়াজ, কি আদরে মিষ্টি গলা। সে ভারী কণ্ঠ কানে বেশি আসতে গাড়ির সিটে গায়ে এলিয়ে দিল নিবান। চোখ বুঝে নিল আপন মনে। কণ্ঠের মালিককে চিনতে সময় নিল না, উত্তর দিল, না, এখন বাড়িতে ফেরা হয়নি, তুমি ঘুমিয়ে গিয়েছিলে মনে হচ্ছে। এমনিতে মেয়েটা অসুস্থ, তার উপর সারাদিনের ঘোরাঘুরি, ক্লান্তি। হরিদের অনুষ্ঠানের বাড়তি একটা ক্লেশ ঘুম তো আসবে। না হলে মিনিট 10 আগে মান্যতাকে ফোন দিয়ে জানলো মেয়েটা গোসল সারছে, তার মধ্যে ঘুমিয়ে পড়লো। কিছু একটা মনে পড়তে শুধালো নিপান, রাতে খেয়েছো তুমি? মানে হলুদের অনুষ্ঠানের বিভিন্ন মিষ্টি মিঠাই, পায়েস, অন্যান্য খাবার খাওয়ার পর আর আলাদা করে রাতের খাবারের চাহিদা হয়নি। তবুও খেয়েছে তো, না বলার প্রশ্নে ওঠে না। আর না বললে উপায় আছে? নেই। তবে পরের প্রশ্নে ধরা খেয়ে গেল সে। আর ওষুধ খেয়েছো? এবার সরাসরি মিথ্যা বলতে পারল না কৌরি। চোখ মুখ খিচে চুপ করে রইল। নিশ্চুপতায় ধরা পড়ে গেল। শব্দ করে শ্বাস ফেলল নিবান। কৌরি! মুহূর্তে গলার স্বর পরিবর্তন। ডাক সুবিধার লাগলো না। নিবানকে কথা বাড়ানোর সুযোগ না দিয়ে কৌরি তড়িৎ কৈফিয়তের স্বরে বলল, আমার প্রচন্ড ঘুম পাচ্ছিল। আমি পারছিলাম না চোখ মেলে তাকিয়ে থাকতে। মনে হচ্ছিল পৃথিবী গোল্লায় যাক, আগে আমার ঘুম প্রয়োজন। তাই ঔষধের কথা তখন খেয়ালে ছিল না। নিবান হাসলো কৌরির ছেলে মানুষের চঞ্চল কথায়। মেয়েটা তাকে মন খুলে জানাচ্ছে তার ভালো মন্দটা। কথা বাড়ানোর আর উপায় পেল না নিবান, তাই আর কথা বাড়ালো না, বকলো না। কালকের একটা দিনই তো, পরের দিন থেকে তো ওই মেয়েটা সহ তার ভালো মন্দ সবকিছু তার। তখন নিজে না হয় পালন করবে মেয়েটার অবহেলিত দায়িত্বগুলো। শ্বাস ফেলল নিবান, বলল, ইটস ওকে, তবে সকাল থেকে মেডিসিন নিতে যেন অনিয়ম না হয়। সহজে মেনে নিল। একটু একটু করে যেন নিজের প্রতি মানুষটার দুর্বলতা টের পেতে থাকলো কৌরি। হাত উঁচু করে বাম হাতের অনামিকায় নজর দিল সে। সমস্ত শরীর যেন সখানুভূতিতে আলোড়ন দিয়ে উঠল। ঠান্ডার মধ্যে উষ্ণ আর্দ্র এক অনুভূতি টের পেল। ফের চোখ বুজে নিয়ে উত্তর দিল, কৌরি, বলুন। তোমার ফোনটা তো আমার কাছে, দিয়ে আসতে ভুলে গিয়েছিলাম, তাই বাধ্য হয়ে মান্যতার ফোনে ফোন দিতে হলো। একটা পারমিশন নেওয়ার ছিল। পারমিশন তার কাছ থেকে আপনা আপনি মুখ থেকে বেরিয়ে এলো। কি? তোমার সবকিছু, অর্থাৎ বিয়ের প্রয়োজনীয় সমস্ত শপিং যদি আমি আমার পছন্দ অনুযায়ী কিনি, তোমার অসুবিধা আছে? তুমি অপছন্দ করবে? আশ্চর্য, কৌরি যেন বলতে ভুলে গেল, ভাবতে ভুলে গেল। কৌরিকে চুপ থাকতে দেখে নিবার ফের বলল, সময় কম, আর তুমিও অসুস্থ, এজন্য বলছিলাম কথাটা। আমি চাইছি না তোমাকে নিয়ে কেনাকাটায় অযথা টানা হেচড়া করা হোক, যাতে তুমি আরো অসুস্থ হয়ে যাও। তবে তুমি যদি চাও সমস্যা নেই, আমি আমার পছন্দ অনুযায়ী কিনবো না। কালকের দিনটা তো এখনো সময় আছে। তুমি মান্যতা আর ঈশিতা আপুদের সাথে পরামর্শ করে নিজের পছন্দ অনুযায়ী না হয় অনলাইনে শপিং করে নিও। আপনার পছন্দে তো আমার সমস্যা নেই, বরং সেটা আমার। সহসা কথাগুলো বলে থেমে গেল কৌরি। নিবান পাল্টা জিজ্ঞেস করলো, সেটা কি? আমার সৌভাগ্যতা। ঠোঁট বিত্তুস্ত হলো নিবানের। মনের প্রশান্তি থেকে হাসি ফুটলো ঠোঁটে। কৌরি দেখতে পেল না আর না বুঝতে পারলো। হঠাৎই নিবান শুধালো, কৌরি,
এই যে বিয়েটা সহ সকল কার্যক্রম আমার সিদ্ধান্ত অনুযায়ী হচ্ছে, সেখানে তোমার সিদ্ধান্ত আমি শুনতে চাইছি না, জানতে চাইছি না, গ্রহণযোগ্যতা দিচ্ছি না। তুমি আমার প্রতি অখুশি, অসন্তুষ্ট, বাধ্য হয়ে মেনে নিচ্ছ সব, তাই না? সময় নিল কৌরি। মানুষের সাথে একটা সময় সম্পর্ক ছিল লুকোচুরির, এড়িয়ে চলার, ভীতির। আজ সে মানুষটার সাথে এত সুযোগ একটা সহজ সম্পর্ক সত্যি কখনো আশা করেছিল সে? এটাকে আশা করেছিল আজ রাতে বাদে কাল দিন পেরিয়ে ওই মানুষটা শুধু তার হবে, আর সে শুধু ওই মানুষটার ভাবেনি। আর এটাও ভাবিনি কখনো এত সহজ, সুন্দর, সাবলীল ভাবে মানুষের সাথে মন খুলে কখনো কথা বলতে পারবে, নিজের চাপা স্বভাবটা এড়িয়ে মানুষটাকে নিজের মনের কথাগুলো জানাতে পারবে। অথচ ওই মানুষটা তাকে সুন্দর সহজ একটা পথ করে দিয়েছে, যে পথের রাস্তার গন্তব্য শুধু একান্ত তাকে জানিয়ে দেওয়া, তাকে চিনিয়ে দেওয়া। সেই রাস্তায় দিয়ে নিবানের কাছে পৌঁছানো অগ্রাধিকার শুধু তার, অন্য কেউ নেই সেই পথে অ্যালাউড নয়। ওই মানুষটাকে ছাড়া অন্য মানুষের জীবনে সেই পথে ধরে অন্য কাউকে অ্যালাউড করেনি। সন্তুষ্ট চিত্রে হাসলো কৌরি, ফের স্বভাবসুলভ কোমল মায়াময় কণ্ঠে প্রশ্নকৃত উত্তরের অপেক্ষারত মানুষটাকে উদ্দেশ্যে বলল, প্রতিটি মানুষের জীবনে একটা বটবৃক্ষ নামক ছায়া খুব প্রয়োজন, জানেন? বিশেষ করে নারী জাতির জীবনে আমার অন্তত তাই মনে হয়। সেই ছায়াটা না থাকলে তারা জানে জীবন কি, জীবনের মানেটা কি। হয়তো বাবা, নয়তো ভাই, নয়তো স্বামী, নয়তো সন্তান। এসব প্রিয় মানুষদের ছায়া তাদের খুব প্রয়োজন হয়, খুব। তারা উপলব্ধি করে, কিন্তু নীরবে বলতে পারে না মুখ ফুটে। কেন জানি তাদের মুখ ফুটে বলা কোথাও একটা বারণ, নিষেধ আছে। আমিও সেই বারণটা মনে প্রাণে এতদিন মেনে এসছি। বাবা চলে যাওয়ার পর সেই বারণের তৃষ্ণাটা এত উপলব্ধি করেছি, আজ মুখ ফুটে বলতেই হচ্ছে। চাইছি আমি বলতে, জীবনে একা চলা যায় না। চাইছি আমি বলতে, জীবনে একা চলা যায় না, সঙ্গ নিতেই হয়। সেটা ভাগ্যে ভালো থাকলে সৌভাগ্য, না থাকলে মন। তবুও প্রতিটি মানুষের জীবনে একটা বটবৃক্ষ নামক সঙ্গী বলে ছায়া দরকার হয়। আমার ছায়া বাবা ছিলেন, তিনি আজ নেই। তিনি চলে যাওয়ার পর উপলব্ধি করলাম আমার জীবনে কি হারিয়ে ফেলেছি আমি। সেই উপলব্ধি পুরোপুরি ক্ষান্ত না হলেও কিছুটা ক্ষান্ত হলো হঠাৎই একজনের ছায়া আমার মাথার উপর এসে পড়তেই। বাবার পরে আমাকে নিজের মতো করে বোঝার ভরসাটা কেন জানি তার মধ্যে অনুভব করলাম। নিজেকে ছেড়ে দিতে বাধ্য হলাম সেই ছায়ার উপর। সেই ছায়া আপনি। সেই ছায়া যদি বলে, আমি তোমাকে রোদের তাপ ছুতে দিব না, ঝড় বর্ষার প্রলেপ লাগাতে দিব না, কাঁটার আঘাত পেতে দিব না, কোনো বিপদ ছুতে দিব না, সেখানে অখুশি অসন্তুষ্ট হওয়ার কি আছে? অখুশি অসন্তুষ্ট হয় কেউ যেখানে নিজের সিদ্ধান্ত আপনি বাতরায়, সেখানে আলাদা একান্ত বলে নিজের সিদ্ধান্ত কিসের? যে সিদ্ধান্তে আমার ইচ্ছেরাও শামিল, সেখানে নিশ্চুপ থেকে সবকিছু মেনে নেয়া আমি বাঞ্ছনীয় মনে করি। তাই চুপ, জোর করে ব্যর্থ হয়ে নয়। একটু থামলো কৌরি। উপাসের মানুষটার শ্বাস প্রশ্বাসের আওয়াজ ছাড়া আর একটা শব্দ নেই, কেমন নিঃশব্দতা। সে নিঃশব্দতা পেরিয়ে কৌরি ফের নমনীয় মায়াময় কণ্ঠে বলল, আমি অসন্তুষ্ট, অখুশি নই। আমি আপনাতে এবং আপনার সিদ্ধান্তে সন্তুষ্ট, খুশি। কথা শেষ করে শ্বাস ফেলল কৌরি। এত কথা বলে ফেলল, সর্বাঙ্গ কেমন শরীর করছে লজ্জায়। এত কথা তো সে বলে না, অথচ বলেই ফেলল। ওপাশে মানুষের নিশ্চুপতা দেখে ভিতরটা কেমন অদ্ভুত অনুভূতিতে আরো নিষ্পিস করে উঠল। তড়িৎ ফোনটা সামনে নিয়ে সময় দেখলো, তখনও নিবান নিশ্চুপ। কৌরি সেকেন্ড সময় নিয়ে প্রসঙ্গ এড়াতে ফের বলল, রাত অনেক হয়েছে তো, এখনো বাহিরে কি করছেন? কাল অর্ধেক রাত প্রায় জার্নি করেছেন, আজ সারা দিনও প্রায় ছোটাছুটি। এখন রাত 12টা বাজতে চললো, এখনো বাইরে। আপনার ক্লান্ত লাগেনি? আমার তো একটু ক্লান্তিতে শরীর খারাপ লাগে, ঘুম এসে যায়। আপনার ঘুম পায় না? অধিকার বোধ। মেয়েটা যেন তার জীবনে অলৌকিক একটা শান্তি। শুধু যে শান্তি তা নয়, প্রশান্তি আর সুখও বটে, যা হঠাৎই এসে জুড়ে নিয়েছে তার হৃদয়কুল, মন, মস্তিষ্ক। পুরুষ মন প্রশান্তিতে ছেয়ে গেল নিবানের। মেয়েটা যেন তার নিশ্চুপতার খোলস থেকে একটু একটু করে বের হচ্ছে। বিষয়টা মন্দ নয়, এটাই তো চায় সে। শুধু কৌরি তার উপর এরকম অধিকার দেখাক, শুধু কৌরি।
ক্লান্ত লাগে তো, তবে আমাকে খুঁটিয়ে খোঁজ নেওয়ার মানুষ কম ছিল তো, এই জন্য শরীরটা সহজে ক্লান্ত হতে চাইতো না। তবে এখন যখন খোঁজ নেওয়ার মানুষ হয়েছে, তখন মনে হয় শরীরটা প্রত্যহ ক্লান্তিতে ডুববে। আর ঘুম 2 দিন না হয় বিসর্জন গেল, তারপর থেকে প্রশান্তিতে ঘুমাবো। কথার ইঙ্গিতে দারুণ লজ্জায় ডুবলো কৌরি। পরবর্তী কথার খেই হারিয়ে ফেলল। মনে মনে চমকালো বটে, কাল রাত বাদে দিন রাতটাই কি সত্যি অন্যরকম হতে চলেছে, তার জীবনটাও কি পরিবর্তন হতে চলেছে। এমনিতেই ওই মানুষটার আগমনে হঠাৎই জীবনটা তার পরিবর্তন হয়ে গেছে। দিনগুলো সব অন্যরকম যাচ্ছে, অদ্ভুত শান্তি, সুখ সুখ। কৌরি, কথা আর বাড়াতে চাইল না কৌরি, ডাক পড়তে সহসা বললাম, কাজ সেরে তাড়াতাড়ি চলে আসুন, রাখছি। হাসটা নিবান। বুদ্ধিমান মেয়েটা তার ডাকের অর্থ বুঝে নিয়েছে, তাই কথা আর না বাড়িয়ে সেও ছোট করে উত্তর দিল, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। নিবান ফোনটা কান থেকে সরিয়ে বুকে চেপে ধরে চোখ বুজে নিল। পাশের সিটে বসা ত্রিনয় সেটা খেয়াল করে কান থেকে হেডফোনটা সরালো। কিছুক্ষণ অপলক চোখে নিবানকে দেখে নিজেও সিটে গা এলিয়ে দিয়ে বলল, মেয়েটাকে এত ভালোবাসিস? প্রচন্ড। হাসল ত্রিনয়। পছন্দ, চাওয়া, ভালো লাগা, ভালোবাসা আসলেই অদ্ভুত। পৃথিবীতে তো সুন্দর জিনিসের অভাব নেই, অথচ সব সৌন্দর্য মানুষের মনটাকে আটকাতে পারে না, আটকায় না, ভালো লাগে না, পছন্দ হয় না, ভালোবাসা তৈরি হয় না। বিশেষ কারো ক্ষেত্রে গিয়ে সে পছন্দ, ভালো লাগা, ভালোবাসায় আটকে যায়। মন, নজর, চাওয়া পাওয়া যেন সে মানুষটার ক্ষেত্রে নির্দিষ্ট হয়ে যায়। আর সে মানুষটাকে চাওয়া পাওয়ার তীব্রতায় মনটাকে এমন পাগল করে তোলে, মনে হয় সে ছাড়া পৃথিবী সৌন্দর্যহীন, জীবন অর্থহীন, বাঁচা মুশকিল। তার ক্ষেত্র তাই। বিয়ের জন্য মা কম সুন্দরী পাত্রী দেখাচ্ছে না, অথচ মন পড়ে আছে সেই অবাধ্য মেয়েটায়। ভাবনা ক্ষান্ত রেখে ঘাড় ফিরিয়ে নিবারের দিকে চেয়ে বলল, বসে থাকবি? বউয়ের জন্য স্পেশাল শপিং করতে এসেছিস? চল, রাত অনেক হয়েছে, এবার তো ওনারাও আমাদের অপেক্ষায় বিরক্ত হয়ে যাবেন। ওনার জানেন নিভান আউসাফ আসছে, তার বউয়ের জন্য স্পেশালি শপিং করতে। আমি সারা রাত বললে সারা রাত অপেক্ষা করতে বাধ্য ওনারা, বরং মুখিয়ে আছেন আমি যাওয়ার জন্য। কন্ট্রাক্ট করে এসেছি, এমনিতে অর্ডার দিলে সবকিছু বাড়িতে পৌঁছে যেত, কিন্তু আমি চাইছি ওর জন্য নিজের হাতে সবকিছু কিনতে। মাঝে মধ্যে তোকে আমার চেনা জানা নিভান ভাবতে খুব দ্বিধা হয়, অবাক লাগে জানিস। নিবান হাসলো, প্রতি উত্তর করলো না, বরং চোখ বুজে রইল কতক্ষণ। ফের মৃদু কণ্ঠে বলল, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার, অর ডাজেন্ট? সেখানে আমি নিভান কি আর কেমন ছিলাম শুধুমাত্র ওই মেয়েটার ক্ষেত্র বিশেষ ভুলে গেছি, ভুলে যেতে চাইছি। আমার মধ্যে কতটা পরিবর্তন এসেছে জানি না, তবে আমি নিভান ওই ফুল করিতে অনুভব করি, সেটা যদি তোকে বোঝাতে পারতাম, সত্যি কাউকে বোঝাতে পারতাম। বসন্তের মিষ্টি পড়ন্ত বিকেল, তপ্তহীন সূর্যের ঝলমলে আবায় প্রকৃতিতে কেমন স্নিগ্ধতার বরদ্দতা ছড়িয়ে পড়েছে, যেন প্রকৃতি নয়, এ কোনো মায়াবন, প্রভুর আঁকা শ্রেষ্ঠতম অমোঘ শিল্প। সেই শিল্পত্বে দক্ষিণা হিমেল হাওয়ায় ক্ষণে ক্ষণে ছুঁয়ে যাওয়ায় প্রভুর কৃতিত্ব, শৈল্পিকতার শ্রেষ্ঠত্বের মনোরমা মুগ্ধতার গুণাগুণ যেন চারপাশটা ভারী করে তুলেছে। কি অপরূপা সাজে সাজিয়েছে প্রভু বিকেলটা, অতুলনীয়। কালকের হলুদের স্টেজে আবারও হয়েছে পরিপূর্ণ, চারপাশটা পরিপাটি সাজ রব, সব কিছুতে যেন একটা নিখুঁত সুন্দর পরিচ্ছন্ন সাজনে। রকমারি ডালা সাজিয়ে মেহেন্দি হাজির করা হয়েছে স্টেজের ওপর, তারও একটা আভিজাত্যপূর্ণ সাজানো গোছানো সৌন্দর্য বর্ধন রূপ। পুরো লন এরিয়া সহ বাড়িটার একটা আলাদা রূপ হয়েছে, আর তার সাথে প্রত্যেকটা মানুষের সাজ পোশাকও। আশপাশটা মুগ্ধ চোখে একবার দেখে নিয়ে নিজের দিকে তাকালো কৌরি। নিখুঁত বুননির গাঢ় একরঙা সবুজ একটা জামদানি পরানো হয়েছে তাকে। দবদবে দুধে আলতা ফর্সা গায়ে ম্যাচিং ব্লাউজের সাথে সবুজ শাড়িটা যেন তপ্ত দুপুরের রোদের ন্যায় ঝোলে মোলে দুতি ছড়াচ্ছে। পাতলা ফর্সা শরীরে শাড়িটা ফুটেছে ভীষণ। আজও কৃত্রিম নয়, অকৃত্রিম সবুজ গোলাপ আর শুভ্র সতেজ সাদা বেলি ফুলের
সংমিশ্রণে গহনা বানিয়ে বিভিন্ন অঙ্গে সাজানো হয়েছে তাকে। সবুজ গোলাপ সহজে দেখা যায় না, এ বাড়িতে আসার আগে সবুজ রঙের গোলাপ হতে পারে সেই সম্পর্কে বিশেষ ধারণা ছিল না কৌরির। তবে এ বাড়িতে আসার পর ছাদে লাগানো একটা টবে দেখেছিল মাত্র 2টো ফুল ফুটেছিল গাছটাতে। তবে তার খোপা দিয়ে কানে মাথায় গলায় হাতে অনেক সবুজ গোলাপ ছড়িয়ে গহনা পরা। সবুজ বননি করে বানানো গহনার ফুলগুলো নজর কাড়া, চোখ ধাঁধানো। এই আকর্ষণীয় ফুলগুলো ঠিক কোথা থেকে সংগ্রহ করে তাকে সাজানো হয়েছে কৌরির বিশেষ জানা নেই। তার চেয়েও কারো কাছে জানতে পারেনি, প্রশ্ন করতে পারেনি সে। লজ্জা পেয়েছিল খুব, কারণ তার সাজকৃত সকল কিছু নাকি সেই মানুষটার দেওয়া পছন্দনীয় জিনিস, এমনকি এই ফুলের গহনাগুলোও। তবে তাকে সাজানোর সময় দুষ্টুমি করে মান্যতার মুখে শুধু 2-1বার বলতে শুনেছিল, দাদাভাইয়ের পুতুল বউর জন্য দাদাভাইয়ের স্পেশাল শপিং, একেবারে মধ্যতায় ছায়ানো সাজ পোশাক। তবে নিজেকে দেখে মান্যতা আপুর মতো কৌরির বলতেই হচ্ছে মানুষটার পছন্দ, রুচিশীলতা অসাধারণ, দারুণ। এক পলকে যে কারো পছন্দ হয়ে যাবে, যেতে বাধ্য। এক কথায় কি অমায়িক, রুচিবর্ধক। কি অপরূপা লাগছে তোকে, আমার তো চোখ ধাঁধিয়ে যাচ্ছে রে গৌরী। হায় আল্লাহ, নজর না লেগে যায় আমার। পরিচিত গলার স্বর পেতেই নজর তড়িৎ উঁচু করলো কৌরি। কিছু বলার আগে দূর থেকে মৌনতা দৌড়িয়ে এসে বিথিকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত গলায় বলল, কেমন আছো বিথি আপু? তোমার আশা হলো তবে? কৌরিদের বাড়িতে 2 দিন থাকার সুবাদে বিথির সাথে বেশ একটা ভাব জমিয়ে ফেলেছিল মিশুকে মৌনতা। বিথিও প্রচণ্ড মিশুকে, তাই সহজে ভাব হয়ে গিয়েছিল তাদের। একসাথে কৌরিদের পুকুরে গোসল করা, গাছ থেকে বড়ি পেড়ে মেখে খাওয়া, নিজের বাড়িসহ তাদের গ্রামের আশপাশটায় ঘুরে বেড়ানো, সে সুবাদে ভালোই খাতির জমে বন্ধুত্ব হয়েছে দুজনের মধ্যে। খুব ভালো আছি, তুমি কেমন আছো মৌনি? এই মিষ্টি ডাকটার জন্য মনে হয় 2 দিনে বিথির সাথে মিশুকে ভাবটা আরো গাঢ়ভাবে জমেছিল মৌনতার। মিষ্টি এসে বিথির কথার জবাব দিয়ে সরে দাঁড়ালো মৌনতা। ততক্ষণে কৌরি দাঁড়িয়ে পড়েছে। এই কাছের মানুষটাকে তার এই শুভক্ষণে কাছে পাবে আশা করেনি কৌরি। আশা করেনি ভুল, আশা তো করেছিল খুব। তবে মেয়েটাকে এত দূরে কেউ নিয়ে আসার সংকটে আশা চূর্ণ করতে হয়েছিল তাকে। কালো তো কথা হলো, বলল তার আশা হবে না। কত আফসোস, কত দুঃখ বিনিময় হলো তা নিয়ে। কৌরিরও ভীষণ মন খারাপ হলো, অথচ ভাগ্যসহায় হয়ে কাছের বন্ধুটাকে তার এই শুভ্রক্ষণে নিয়ে আসলো। কথা বিনিময় ছাড়াই কৌরি জড়িয়ে ধরল বিথিকে, সময় নিয়ে বলল, বললি যে আশা হবে না, এসেছিস তবে। কান্নার আওয়াজ নেই, অথচ মন নোনা জলের অস্তিত্ব টের পেল নিজের কাঁধে। নিজেও আবেগপ্রবণ হলো বিথি। কৌরিকে নিজের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বলল, মন খারাপ কেন করছিস? এসেছি তো, তুই মন খারাপ করলে হয়? আমার কেন সবাই নেই বল না বিথি, কেন আমার বলতে সবাই নেই? সব সুতো বাঁধন নেই কেন? মা নেই, বাবা নেই, আপনজন বলতে কেউ নেই কেন? নেই আমার এই শুভক্ষণে কেন তারা নেই? কেন কেউ নেই? কেন আমার প্রতি সবাই এত নির্দয়া? আমার ভাগ্য কেন এমন? তুই আসবি না শুনে কত মন খারাপ হয়েছিল জানিস? কৌরির দাঁতে দাঁত চেপে কান্নার এবার যেন মৃদু শব্দ হলো। প্রাণপ্রিয় বন্ধুটাকে 2 হাতে শক্ত করে জড়িয়ে নিল বিথি। আবেগপ্রবণ হয়ে পড়ল নিজেও। তবে নিজেকে ঠিক রাখার প্রয়াস করে সান্ত্বনা স্বরূপ মোলায়েম কণ্ঠে বিথি বলল, কে বলল তোর কেউ নেই? বাবা মার কি চিরকাল সবার থাকে? আর না, সেই না থাকার জন্য সৃষ্টিকর্তার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ সাজে? তুই তো বুঝদার মেয়ে, তোর কাছ থেকেই তো সব কিছু শেখা জানা। তুই এরকম বললে সাজে? এই যে এত সুন্দর একটা ফ্যামিলি পেয়েছিস, মানুষগুলো কত অমায়িক ভালো, ভাইয়ার মতো একটা অসাধারণ মানুষ তোর, শুধু তোর। তারপরও বলবি আপনজন বলতে কেউ নেই? মা বলেন স্বামী নারীর পরম আত্মা। মেয়েরা বাবার সংসারে লালিত পালিত হয় 16 বছর 18 বছর, বড় জোর কত। অথচ
স্বামীর বাড়িতে থাকতে হয় মৃত্যুর দিন পর্যন্ত। জীবনের 4 ভাগের 3 ভাগ সময়টা স্বামীর সংসারে কাটাতে হয়। সেখানে পৃথিবীতে মেয়েদের আর ভাগ্য ভালো না হলেও স্বামীর ভাগ্য ভালো হওয়া, সুখবর হওয়া, শান্তিময় হওয়া উচিত। ভাইকে দেখার পর, জানার পর আমার মনে হয়েছে সেই সুখবর, শান্তিময় ভাগ্য নিয়ে তুই জন্মেছিস, সেই পরম আত্মাটা তুই পেয়েছিস। সেই তুই কিভাবে বলছিস তোর কেউ নেই, সবাই নেই? আমরাই তো মনে হয় এক নির্ভানয়ত্ব তোর সব। ওরকম মানুষকে জীবন সঙ্গী পাওয়া সৌভাগ্য। আর কখনো এমন কথা বলবি না। শ্বাস ফেলে বিথি একটু চুপ হলো, ফের বলল, আমার জানটার বিয়েতে আমি থাকতে পারবো না। আমারও ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল। আমি তোর বিয়েতে থাকতে পারবো না। ইস, কি আফসোস। তবে ভাগ্য সহায় হলো। সকালে ছোট কাকু গিয়ে বাবাকে বললেন আমাকে নিয়ে তোর এখানে আসার কথা। বাবা দ্বিমত করলেন না, আসতে দিলেন। কৌরির কান্না আগেই কমে এসেছিল। ছোট কাকু নামটা শুনতে বিথিকে ছেড়ে তার সম্মুখে সোজা দাঁড়িয়ে বিস্ময় নিয়ে বলল, ছোট কাকু এসছেন? বিথি হাসলো। কৌরির চোখের পানি আলতো স্পর্শে মুছে দিয়ে বলল, শুধু ছোট কাকু নয়, কারণ আর কিয়ান ভাইয়াও এসেছে। কিয়ান ভাইয়া ঢাকাতেই থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক বিভাগের 2য় বর্ষের স্টুডেন্ট সে। আর কানন, সেও ভালো স্টুডেন্ট, এবছর অ্যাডমিশন নিয়েছে। পড়ালেখার বিষয়ে বরাবর কিয়ান ভাইয়ের পরামর্শ নিয়ে তাকে অনুসরণ করে। সেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংলিশ বিভাগের ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। কিন্তু ছোট কাকু চেয়েছিলেন ভিন্ন কিছু। যাই হোক, চাচাতো ভাই বোন হিসাবে সম্পর্ক খুব একটা মিঠা না থাকলেও ভালো মন্দ আলাপন চলতো। ছোট চাচা আর তাদের বাড়িটা মুখোমুখি বিদায় অন্য চাচাতো ভাই বোনদের থেকে এদের দুজনের সাথে সম্পৃক্ততা ছিল মোটামুটি। তবে কিয়ান ভাইয়া ঢাকায় পড়তে আসার পর বাড়িতে গেলে দেখা সাক্ষাৎ হলে ভালো মন্দ আলাপনে সীমাবদ্ধ হয়ে গিয়েছিল কথাবার্তা। তবে বয়স সীমায় কানন তার বছর খানেকের বড় হওয়ায় কথাবার্তা মোটামুটি হতো। কেমন আছিস মা? ছোট কাকুর এত বড় 2টো ছেলে আছে, তাকে দেখলে কেউ বিশ্বাসই করবে না। ওনার চেহারায় বিশ্বাসযোগ্যতা পায় না। মনে হয় ছেলে দুটোর বড় ভাই তিনি। কৌরির বাবার পৌরুষ সুদর্শন আদল তিনিও পেয়েছেন। চাচাদের মধ্যে ভাইদের চেহারায় বেশ একটা মিল আছে। সে মানুষটাকে দেখেই কেমন করে আবেগপ্রবণ হলো। মা ডাকটা যেন ভিতর থেকে গলে পড়ল, অথচ মনের কোথায় অনুরাগের ছোঁয়ায় শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। মানুষটা তাকে আদর যত্ন কম করত এমনটা নয়। মা ছাড়া ভাইয়ের মেয়ে হিসাবে ভালোবাসত ঠিকই, তবে কেমন ভালোবাসা ছিল যা তাকে পরের আশ্রিতা বানিয়ে দিল। তবুও মায়া মমতা দেখিয়ে নিজেদের মেয়ে হয়েও তাদের কাছে তাকে আটকে রাখতে পারল না। একটা ছেলের উশৃঙ্খলাপনা থেকে নিজের বাড়ির মেয়েকে না বাঁচিয়ে অন্যের আশ্রয়ে পাঠিয়ে দিতেও বিবেকে বুদে আটকালো না। 4 জন চাচা, কতগুলো চাচাতো ভাই বোন, সত্যি কি তাকে আগলে রাখার মতো কেউ ছিল না? কাকুর ওপরে এখনো এত অভিমান জমিয়ে রেখেছিস? বাবার মতো হয়েছে মেয়েটা, আত্মকেন্দ্রিক, আত্মমর্যাদা সম্পন্ন। এবার বাড়িতে গিয়েও তাকে দেখা দেয়নি, বাড়ি থেকে বের হয়নি। সেদিন রাতে যখন অসুস্থ হয়ে পড়ল, কতবার তার অসুস্থতার কথা নিয়ে এটা ওটা জিজ্ঞেস করলো। অভিমানে মেয়েটা চোখ বুজে দাঁতের দাঁত চেপে ব্যথা সহ্য করেছে। তবুও নিজের ব্যথা যন্ত্রণা ওনাকে কিছুই জানায়নি। আগে থেকে যে অপরাধবোধ ওনাকে কুরে কুরে খাচ্ছিলেন, সেদিনের পর তা যেন দ্বিগুণ হলো। সাজানো লন এরিয়া জুড়ে তখন স্টেজে কৌরির মুখোমুখি দাঁড়িয়ে ভদ্রলোক কেমন অসহায়ত্ব নজরে কৌরির মিষ্টি মুখের দিকে তাকিয়ে। পাশে দাঁড়িয়েছিল মান্যতা, মৌনতা, বিথি, আরও অনেকে। ওনাদেরকেও একটু আলাদা কথা বলতে দেওয়া দরকার। কথাটা ভেবে স্টেজের বাইরে চেয়ার পাতানো ছিল, সেখান থেকে 2টো চেয়ার এনে দিল মান্যতা। ভদ্রলোককে বসতে বলে অন্যদের স্টেজে ছাড়তে ইশারা করলো। বিধি মৌনতাকে নিয়ে নিজ স্টেজ ছাড়লো। স্টেজ ছাড়তে মৌনতা বিধিকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। উদ্দেশ্য বিধিকে সাজানো। বিধি নিষেধ করলো, শুনল না। এক প্রকার বাধ্য হয়ে নিজেও মৌনতার সাথে পা বাড়ালো। ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে আশপাশটা নজর দিল মান্যতা। দূরে দেখতে পেল কৌরি চাচার সাথে আসা 2টো ছেলে ইভানের সাথে কথা বলছে। সেদিন আমি তোর এখানে আশাটাকে আটকাতে পারতাম, অধিকার বোধে আটকিয়ে রাখিনি। এর জন্য হয়তো আমি অপরাধী, তবে আমি চেয়েছিলাম আটকাতে। মাকে বলেছিলাম
কেন ওকে অন্যের কাছে পাঠাতে হচ্ছে? আমরা আছি তো। মা সেদিন বলেছিলেন, কে আছিস ওর জন্য? আমি তো জানি কে কেমনভাবে ওকে আঁকলে রাখার জন্য আছিস। এতদিন কি করতে পেরেছিস ওর উশৃঙ্খল ছেলেটাকে সুশৃঙ্খল বানাতে? ওর থেকে নিজেদের প্রাপ্য সম্মান যেখানে আদায় করতে পারিসনি, সেখানে ওই মেয়েটাকে কি করে আগলে রাখবি? যদি নাইত ওর সঙ্গপাঙ্গ নিয়ে এসে জোর জবরদস্তি করে বিয়ে করে নেয়, পারবি নাহিদকে আটকাতে, তোর মেজো ভাইকে আটকাতে, তাদের বিরুদ্ধচারণ করতে? তোর ভাইয়ের মতো করে কে আগলে রাখতে? আমি কেমন মানুষ যেমন মা জানেন তেমন তুইও জানিস। সেদিন মায়ের কথায় সত্যি মন থেকে ভয় পেয়ে গেছিলাম। সত্যিও যদি ভাইয়ের অবর্তমানে নিজের ক্ষমতা দেখে তোকে জোর জবস্ত করে বিয়ে করে নেয়, সেখানে মেজো ভাই বরাবরই ইন্ধন জুগিয়ে আসছে ছেলেকে। সেখানে তাদেরকে উপেক্ষা করেই সত্যি কি আমি পারবো তোর মতো ফুলকে রক্ষা করতে? বড় ভাইয়ের অবর্তমানে মেজো ভাইকে দমানো কি সহজ কথা ছিল? আমি তো কখনো তাদের সাথে দ্বন্দ্বে যাইও নি, যেতে ভয় পেয়েছে সবসময়। সেই আমি কি পারবো তোকে তোর বাবার মতো করে আগলে রাখতে? প্রশ্ন আমার কাছে রয়েই গেল। না পারলাম তা যথাযথ উত্তর মেলাতে, আর না পারলাম তোকে আটকে নিজের কাছে রাখতে। ছোট কাকু সহজ সরল মানুষ, বরাবরই এরকমটাই দেখে এসেছে কৌরি। সহজে কারোর সাথে ঝামেলায় জড়ানো, দ্বন্দ্বে যাওয়া এগুলো ওনার স্বভাবটা নয়। তিনি সবসময় ঝামেলা মুক্ত থাকতে চান। থেকে এসেছেন চাচি তার বিপরীত, চতুর চালাক। তবে ওনারও একটা গুণ, ঝামেলা দ্বন্দ্বে না জড়ানো। তবুও প্রশ্ন তো রয়ে যায়। ভদ্রলোকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা গৌরীর প্রশ্ন করতে ইচ্ছে করলো, যদি সে ছোট কাকুর নিজের মেয়ে হতো কি করতেন তিনি? তাকে কিভাবে প্রোটেক্ট করতেন নাকি এভাবে তাকেও নিজের আশ্রয় ছাড়িয়ে অন্যের আশ্রিতা করতেন? হঠাৎ মাথায় হাত পড়তে ভাবনা কেটে গিয়ে চমকে উঠল গৌরী। পলকহীন নজর নিবিষ্ট করলো সামনে বসা মানুষটার অসায়ত্ত মুখে। সাদা পাজামা পাঞ্জাবি পরা মানুষটার মুখে যদি ভারী কাঁচা পাকা চাপ দাড়িতে ভর্তি থাকতো, গৌরী এতক্ষণে তার বুকে মাথা লাগিয়ে দিয়ে দু হাতে গলা জড়িয়ে ধরত। বাবাকে ছেড়ে বিয়ে হয়ে পর বাড়িতে যাওয়ায় দু এক ফোঁটা অশ্রু বিসর্জন দিত। বাবা কত মন ভুলানো কথা বলে সান্ত্বনা যোগাতেন। হঠাৎই গৌরীর মনে হলো এ যেন ছোট কাকু নয়, বাবা তার সামনে অসহায়ত্ব নজরে তাকিয়ে আছেন। সহসা কলিজা কেঁপে উঠল গৌরী। তন্মধ্যে ভদ্রলোক বললেন, যাই না নিজের মেয়ে হলে কি করতাম, তবে আমার উপর অভিমান যত আছে পুষিয়ে রাখতে চাইছিস তো রাখ, অধিকার আছে তো। চাচা হিসেবে অপরাধ মানুষটার বিরুদ্ধে অভিমান, কোনো রাগ, ক্ষোভ, অভিযোগ পুষিয়ে রাখাও জায়েজ তো। তবে ছোট কাকুকে অমানবিক, অমানুষ মনে করিস না। আটকে উঠল গৌরী। তরিত বলল, এগুলো কি বলছেন ছোট কাকু? আমার অভিমান আপনাদের ওপর, তাই বলে অপরাধী ভাবি না। এসব কেমন কথা? বাবা সামনে থাকলে আমার উপরে অসন্তুষ্ট হতেন, এখন নেই, তাই বলে কি তার সন্তুষ্টতা অসন্তুষ্টতার খেয়াল আমার নেই? এমন ভাবে বলবেন না। কেমন আছিস মা? শরীর কেমন আছে তো? গৌরী কথা বলবে আবেগপ্রবণ হয়ে জিজ্ঞেস করলেন তিনি। গৌরীও কেমন যেন টান ছাড়তে পারল না, মৃদু হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, শরীরও ভালো আছে। আপনার শরীর কেমন আছে? বাড়িতে সবাই কেমন আছে? বাড়িতে তো সবাই ভালো আছে, আর আমি ভালো আছি। তবে মনটাকে ভালো রাখতে পারছি কই, তবুও দিন যাচ্ছে ভালো। একটু থেমে ফের কেমন করুণ গলায় বললেন, তোর থেকেও বড় অপরাধী আমি তোর বাবার কাছে। সে যেন আমার বিবেককে ধাক্কা দিয়ে বারবার বলে, পারলি না তোরা কেউ আমার মেয়েটাকে একটু আগলে রাখতে? পারলি না তো বড় ভাইয়ের কবরের পাশে গিয়ে দুবেলা মাপ চাই, আর যত্নের মেয়েটাকে আগলে রাখতে পারলাম না। ক্ষমা পাই না জানিস? রোজ সেই একইভাবে বিবেক ধাক্কা দিয়ে আমাকে কথা শোনায়। তোকে দেখার জন্য শহরে এসেছিলাম দুবার, দেখেছিলাম, তবে তোর সম্মুখীন হওয়ার সাহস পাইনি, লজ্জায় কোনটায়। কিয়ানকে বলেছিলাম খোঁজ রাখতে, ওই মাঝে মধ্যে খোঁজ দিত আমাকে। ওর মা তো ছিলই, তুই যখনই মায়ের সাথে কথা বলতিস আমি সামনে থেকে প্রায়। একের পর এক কথা হতে থাকলো দুজনের। গৌরী
সহজ সরল মানুষটার স্বীকারোক্তি শুনল। মানুষটা এরকমই মনে কিছু চেপে রাখতে পারে না। মনে মনে নিজেও দীর্ঘশ্বাস ফেলল। রক্তের সংযোজন তো যতই রাগ অভিমান অভিযোগ থাকুক, টান মায়া এসেই যায়। কথা বলতেই মনটা আরো কিছু জানার জন্য খুঁতখুত করে উঠল কৌরির। সহসা জিজ্ঞেস করল, সেজো কাকু আর বড় ছোট কাকু আসতে চাইলেন না? আপনি একা এসছেন? আর ছোট চাচি? দীর্ঘশ্বাস ফেলেন ভদ্রলোক, বললেন, সবাই তো একই অপরাধে অপরাধী হয়ে যাচ্ছে। মেয়েটার বিপদে পাশে থাকতে পারেনি, আর শুভক্ষণে তার পাশে থাকা লজ্জাজনক। সেই লজ্জা আবার এ বাড়ি থেকে বিয়ের নিমন্ত্রণ পেতেই তোর সেজু কাকু বড় ছোট কাকুকে বললেন, মেয়ে আমাদের বাড়ি থেকে বিয়ে হয়ে বিদায় হওয়ার কথা, সেখানে ছেলে বাড়ি থেকে নিমন্ত্রিত পাচ্ছি। এর থেকে লজ্জাজনক আমাদের জন্য কি হতে পারে? সেখানে যাওয়া নিজেদের জন্যই অসম্মানের, লজ্জা। তাই আসলেন না। আর ওনারা না আসলে ছেলে মেয়েগুলো কি করে আসবে, যেখানে পরিস্থিতিও অদ্ভুত। তবে রাজশাহী থেকে মুবিন বলেছে বিয়ের দিন আসবে। আর তোর ছোট চাচি, সে অসুস্থ, পুকুর ঘাটে পড়ে গিয়ে ব্যথা পেল। তুই অসুস্থ হয়ে পড়লি সেদিন, পায়ের ভীষণ খারাপ অবস্থা, না হলে আসতে চেয়েছিলাম। দুজনের মধ্যে আরো কিছু সময় কথা চললো। সেখান থেকে কিছুক্ষণ বাদে কিয়ান আর কাননও আসলো। বোনের সাথে আলাপ পরিচয় সেরে কিয়ান চলে গেল, সাথে কৌরির ছোট চাচাও। কানন বসে পড়লো তার পাশে। কৌরিকে বেশ মনোযোগ দিয়ে দেখে বলল, এক তো পুচকে মেয়ে, শাড়ি পরেছিস তো তোকে কত বড় দেখাচ্ছে। আচ্ছা, তুই গটি থেকে এই 4 মাসে কলসের মতো বড় হয়ে গেলি কি করে? আশ্চর্য উদাহরণ কি স্ত্রী। তবে কাননের সাথে কথা কম হলো, সম্পর্কে ছিল তাদের ঠুকামুকির। সেই সম্পর্কগুলো যেন ভুলে বসেছিল কৌরি। তার জন্য এই ছেলেটাও নাহিদের কাছে হুমকি ধামকিও তো কম খায়নি। কি হলো, কথা বলিস না কেন? আর যার উপরেই অভিমান রাগ করিস না কেন? আমার উপর অন্তত অভিমান রাগ অভিযোগ করতে পারবি না। আমি বলেছিলাম চল করি, নাহিদ ভাইয়াকে টপকে তুই আর আমি পালিয়ে বিয়ে করে ফেলি। আমার কথা কানেই তুললি না, তুই শুনলি না। তাহলে তোকে আর অন্তত বাড়ি ছেড়ে আসতে হতো না। তবে পরের দিন ঠিক ওই বিধবা হতে হতো। আর তোর বুকের পাটার সাহস কত তা তো আমার জানা আছে। ওই অসভ্যটা বাড়ির দরজায় পা রাখলে, রাস্তা থেকে হাঁক ছাড়লে যাকে ঘরের দরজা খুলতে দেখা যেত না, তিনি আসছেন বাণী শোনাতে। ফিসফিসিয়ে কথাটা বলতে দাঁত বের করে হাসলো কানন, বোকা হাসি। কাকুর মতো ছেলেটাও সহজ সরল। একটা সময় করি তাকে গাদা বলে ডাকতো, তার নানাবিধ কারণও ছিল। ছেলেটা ফের বলল, তাই এই অসাধ্য নিবান ভাইয়া সাধন করলো কি করে? টোপ সহ নাহিদ সাহেবের কাছ থেকে একেবারে বর্ষে ছিনিয়ে নিল। আর নাহিদ সাহেব কিচ্ছু বললেন না, একেবারে ভালো বাধ্য ছেলের মতো বর্ষি দিয়ে দিল, মেনে নিল। আবার শুনলাম আমার মেজো চাচার অভদ্র নেশাখোর ছেলেটা নাকি মানুষ হয়ে গিয়েছে। ব্যাপারটা তো শুনেই বুক ব্যথা রোগে আক্রান্ত হয়ে পড়লাম। নাহিদ সাহেব ভালো হয়ে গিয়েছেন, মেনে নিতে চাইছেন আর এমন। আর তোর বিয়ে শুনেও তিনি চুপচাপ। সব হজম করতে ভীষণ কষ্ট হচ্ছে রে ফুলবানু। বাবা তাকে ফুল বলে ডাকতো, আর তার পিছে বানু খাটিয়ে দিয়ে কানন তাকে ফুলবানু বলে ডাকতো, যেটা দিয়ে ক্ষিপ্ত হতো ভীষণ কৌরি। আজ ক্ষিপ্ত হলো না, কেমন বাবার কথা বলে মনে গেল। মুহূর্তে কলিজা মোচড় দিয়ে চোখের কোণে জমলো নোনা জল। বানু, কৌরির ভিতরটা যেন আরো ভেঙে এলো। মাথা নিচু করে নিয়ে চোখের নোনা জল সংবরণ করার চেষ্টা করলো, পারল না। পরপর গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা নোনা জল। সেটা দেখে অপরাধী গলায় কানন বললাম, বড় কাকুর কথা মনে পড়ছে। করি মুখে কিছু বলল না, তবে কান্নার ধমক চুপে রাখার প্রচেষ্টায় কেঁপে উঠল তার শরীর। তোর কান্না কিন্তু তিনি সহ্য করতে পারতেন না, তাই তুই কাঁদলে কিন্তু তিনি যেখানেই থাকুক কষ্ট পাবে। মন খারাপ করিস না, আমরা আছি তো। কথাটা বলতে কেমন বিবেকে নাড়া দিল। তারা কি সত্যি মেয়েটার আপনজন বলেছিল? কই ছিল? না হলে একটা মেয়েকে প্রোটেক্ট করার ক্ষমতা সাহস কি ভাই বোন বা চাচা কারো ছিল না? নাকি চায়নি কেউ? সে অপরাধ থেকে সহসা ফের কানন বলল, চাচাদের দায়িত্ব কর্তব্য দুষ্গুণ কি ছিল কি আছে উল্লেখ করতে চাই না আমি। তবে বড় ভাই হিসাবে হয়তো তোর ভালো মন্দের যে খেয়াল রাখা উচিত ছিল এটা আমি করতে পারিনি। ভীত ছিলাম, তাই হয়তো পেরে উঠিনি।
কেন জানি না এই শহরে এসে তোর ভাইটা তোর মতো বড় হয়ে গেছে। তুই যেমন ছোট্ট গটিটা থেকে কলস হয়ে গেছিস, আমিও তেমন তোর গাদা ভীতু ভাইটা থেকে একটু সাহসী হয়েছি। কথা দিচ্ছি বানু, ভাই হিসাবে এবার সব সময় তোর খোঁজ রাখবো, খেয়াল রাখবো। যদিও জীবনে এমন একজনকে পেতে চলেছিস হয়তো আমাদের আর প্রয়োজন হবে না। নিবান ভাইয়া থাকতে হয়তো আর খেয়াল খোঁজ না রাখলেও চলবে, তবু তোর এই ভাইটা প্রয়োজনে আছে, খেয়াল খোঁজ খবর রাখবে। মন খারাপ করিস না লক্ষ্মী সোনা বোন আমার, কাকু কষ্ট পাবে। কৌরি মুখ তুলে চাইল। সাংঘাতিক আকারের ভীত ছেলেটা তাকে এসব বলছে। কেমন যেন অদ্ভুত নজরে কাননকে দেখল সে। চোখ মুছ, কি সুন্দর দেখাচ্ছে রে তোকে, সব তো নষ্ট হয়ে যাবে। ইস, আমার সাহস যদি নিবান ভাইয়ার মতো একটু সাহস থাকতো, তবে নাহিদ ভাইয়ার হাতের বড়শিটা নিবান ভাইয়াকে ছিনিয়ে নেওয়ার আগেই আমি ছিনিয়ে নিতাম রে বলবানো। কথার মধ্যে ঠিকঠাক কথা কম, ফাজলামও বেশি। এই ছেলে সহজ চঞ্চল স্বভাব করে হাসলো, দুহাতে চোখ মুছে নিল নরম স্পর্শে। সামনে তাকালো লন এরিয়ার অপোজিট সাইডের বাগানের খোলা জায়গায়, চেয়ার টেবিলের আসন পাতা। ছোট কাকু আর কিয়ান ভাইয়া সেখানে বসে নিবান নামক মানুষের সাথে আলাপে মেতেছে। সঙ্গে ওনার মামারাও আছেন, জাহিদ আঙ্কেলম। ওই যে নিভান সাহেবকে দেখা যাচ্ছে, যা তো বড়শিটা তার হাত থেকে ছিনিয়ে নিয়ে আয়। কেমন সাহস দেখি কানন আশরাফের। তুই আমাকে গাদা ভাবলেও আমি এতটা গাদা নয়। যে বান্দা নাহিদের মতো উগ্র উশৃঙ্খল হিংস্র আচরণের ছেলের সামনে থেকে খুব সহজে তার টুপে গাদা বড়শিটা নিয়ে নিতে পারে, সে বান্দাকে যতই শান্ত আর সরল দেখাক না কেন, আমি বুঝে গিয়েছি তিনি কেমন। ঘুমান্ত শান্ত টাইগার। ওনার লক্ষ্যচ্যুত যে সাংঘাতিক তীক্ষ্ণ, সেটা তার এই বুঝে থাকা চোখের পাতার দিকে তাকালেও বোঝা যায়। তার ওই বুদ্ধি দীপ্ত খোলা চোখের মনির দিকে তাকালেও জানা যায়। আর তার হাত থেকে বর্ষি ছিঁড়ে নিতে বলছিস? আমি চিরকুমার থাকতে চাই, তবু মাপ চাই। এত সময় মজা করছিলাম রে ফুলবানু। চারিদিকে মেহেদি মাখার হই হুল্লোড়। মেহেদি আর্টিস্টদের ইনভাইটেশন করা হয়েছে। আপাতত কনেসহ বাড়ির মেয়েদের মেহেদি মাখাতে ব্যস্ত তারা। কৌরিসহ মেহেদি আর্টিস্ট মেয়েদের মধ্যে একজন স্টেজে বসা, আর সবাই লন এরিয়ার বিভিন্ন জায়গা জুড়ে আলাদা আলাদা দল হয়ে গোলাকারভাবে বসে মেহেদি মাখছে। গল্প, হাসি, মজা চলছে তাদের মেহেদি উৎসব। স্টেজ থেকে কিছুটা দূরে মিউজিক সিস্টেম মৃদু মন্দ আওয়াজে গান বাজছে। সেখানে চলছে ছেলেদের বিশেষ আড্ডা। আড্ডার মুখ্যমন ইভান, ত্রিনয়, সিয়াম এবং তাদের পরিচিত বন্ধু কাজিন মহল। সেখানে অবাধ আড্ডা চলছে। বিকালে মেহেদি পর্ব শেষ করে সন্ধ্যার পর মেহেদি উৎসব উপলক্ষে নাচ গানের মৃদুবন্ধ আসর বসবে, এটাই লক্ষ্য আর পরিকল্পনা তাদের। মাঝে মধ্যে ফাজলামোর সাথে সেসব আলোচনা বেশি আসছে কৌরির মনে। কৌরির ডান হাতটা নিয়ে সবে মেহেদির ঠান্ডা প্রলেপ বসিয়েছে আর্টিস্ট মেয়েটা। তার মধ্যে কানে এলো ভারী গলার শান্ত আওয়াজ, এক্সকিউজ মি, আই উইল ট্রাই টু ডু ইট। গলার স্বর পরিচিত। মুখ উঁচু করে তাকালো কৌরি। তার মধ্যে আর্টিস্ট মেয়েটা সম্বোধন পেতে নিবানের মুখের দিকে তাকাতেই তড়িঘড়ি করে সরে গিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ইয়েস শিওর স্যার। মেয়েটা উঠে গিয়ে জায়গা করে দিল। সেখানে গিয়ে রয়ে শয়ে বসলো নিবান। শ্যাম গায়ে জড়ানো কৌরির মতোই গাঢ় সবুজ রঙা পাঞ্জাবি, সেটা কেমন সবুজ নয়, পিত্তি রঙা দেখাচ্ছে। একই রঙের সুতোর কারুকাজ হওয়ায় গলা এবং বুকের নিখুঁত কারুকার্য খোঁজে ডিজাইনটা ঠিকঠাক হঠাৎ বোঝা যাচ্ছে না। ঘন কালো পরিপাটি চুল, যেটা শ্যামবর্ণ মুখের জৌল সৌন্দর্যতার পরিপুষ্টতা বাড়িয়ে দিয়েছে। সেখানে খাড়া নাক, সুগভীর শান্ত বাসা বাসা চোখ, আঁকানো পুরো ঠোঁট স্পষ্ট, বাড়ি গম্ভীর অথচ মায়া মায়া চেহারা। আর সে মায়া মায়া চেহারার সৌন্দর্যতা বাড়িয়ে দিয়েছে গাঢ় সবুজ পাঞ্জাবি আর সাদা পাজামাতে। বেশ লাগছে উঁচু লম্বাটে মানুষটাকে। কৌরির ভাবনার মাঝে নিবানকে স্টেজে দেখে হইচই পড়ে গেল। সবার নজর পড়ে গেল স্টেজে বসা দুজন স্পেশাল ব্যক্তির উপর। ইভান তো গানের সাউন্ড বাড়িয়ে দিল। ফের ছটফটিয়ে এসে মজা নিতে নিতে কয়েক ডজন ছবি তুলে নিল। সেদিকে বিশেষ পাত্তা দিল না নিবান। নিজের কাছে মনোযোগী হয়ে সামনে বসা অপরূপা
রমণীকে উদ্দেশ্য করে বলল, হাত দিতে ভয় পাচ্ছ নাকি? পাছে তোমার হাতটা নষ্ট না হয়ে যায়। নিজের দিকে তাকালো কৌরি। দুজনেই এক রঙের পোশাকে জড়ানো। কেমন উষ্ণ উষ্ণ শিহরণ বয়ে যেতে লাগলো শরীরের আগাগোড়া। নিবান প্রশ্ন ছুড়তে সে শিহরণে মৃদু কম্পন দিয়ে দোলা দিল সর্বাঙ্গে। সামনের মানুষটার শরীর থেকে ভেসে আসা কড়া পারফিউমের সুগন্ধ প্রজাপতির মতো ডানা মেলে ভেসে বেড়াতে লাগলো তার চারপাশ। মোহিত হলো মনোযোগ নিঃশব্দে হাতটা বাড়িয়ে দিল নিবানের পানে। হাত ধরল না নিবান, শুধু নজর ইশারা করে দেখিয়ে দিল হাতটা রাখবে কোথায়। মানুষটার আসনে বসা কোলের মধ্যে। মোহিত নজর সংকুচিত হলো, সেটা বুঝে বাড়ানো হাতটা সন্তর্পণে নিজের হাতের মুঠোয় নিয়ে কোলের মধ্যে রাখলো নিবান। কোলের মধ্যে অবশ্য নয়, নিজের মুড়োনো পায়ের উপর রাখলো। কম্পন দিয়ে উঠলো হাত, সাথে শরীরটাও। সেটা বুঝে গৌরীকে সহজ করতে নিবান বলল, একটা সময় মনে হয়েছিল যে তুমি জাদুময়ী, জাদুকারিনী, যে মোহিনী কোনো মন্ত্র তন্ত্র জাদুবল ছাড়াই যে কোনো পুরুষকে মোহিত করতে পারে। যেমনটা তার শান্তশিষ্ট আচরণে, ধীর স্থির কণ্ঠে, মোলায়েম স্বভাবে, মায়া মায়া চাহনিতে আমিও আটকে গিয়েছিলাম। আমার আগে আটকে গিয়েছিল আরও অনেকেই। সেই মোহিনী আমার জেনেও এখনো আটকে যাচ্ছে আরও অনেকেই। আজ মনে হচ্ছে তুমি ভুবন মোহিনী, মোহমায়া রূপের বাসিনীও, এক দেখায় যার রূপেতে আটকে গেছে অনেকের নজর। আমি পারছি না সেই নজরগুলোকে চেয়েও আটকাতে, আবার না পারছি সেই চোখগুলো উপড়ে দিয়ে ক্ষত বিক্ষত করতে। শুধু সবকিছু গিলে ফেলে নিজেকে ঠিক রাখার প্রয়াস করে যেতে হচ্ছে। তা যে কতটা কঠিন! উফ, তোমাকে লুকিয়ে ফেলতে ইচ্ছে করছে গৌরী। এমন কোথাও লুকিয়ে ফেলতে ইচ্ছে করছে সেখানে এই রূপে আর কেউ নয়, আমি দেখব তোমাকে। শুধু আমার নজর ওরকম মুগ্ধ হয়ে দেখবে তোমাকে। এই জনসম্মুখে তোমাকে এভাবে প্রেজেন্ট করাটা কিছুতেই ঠিক হয়নি আমার। তোমাকে চুপি চুপি বিয়ে করে নেওয়াই উচিত ছিল। বান্দা এখানে এসেছে শুধু তাকে মেহেদি লাগানোর জন্য, এমনটা নয়। এটা নিবানের শান্ত স্বরে সতর্কবার্তায় বেশ অনুভব করলো গৌরী। বান্দার নজর যে তাকে ঘিরে চারিদিকে ঘুরছে এটাও টের পেল গৌরী। তবে একটা কথা মনে খচখচ করতে লাগলো। সহসা প্রশ্ন করলো সে, আপনিও কি তবে সেই রূপে মোহিত হই? হাসলো নিবান। চমৎকার সে হাসি মুগ্ধ নজরে অবলোকন করলো গৌরী। এত সময় মেহেদির টিউব দিয়ে খোঁচাখুচি করছিল নিবান। কিভাবে মেহেদি লাগাবে বুঝতে পারছিল না। পর্ব অভিজ্ঞতা নেই তার। কাননের মুগ্ধ নজর, গৌরীকে হাসানোর চেষ্টা, তার সাথে হেসে হেসে কথা বলা। সে বাগানে বসে খেয়াল করেছে নিবান। আরো কিছু মানুষের নজর খেয়াল করেছে, কেমন ক্ষণে ক্ষণে মুগ্ধ নজরে গৌরীকে দেখছে তারা। বিষয়টা মোটেও ভালো লাগেনি নিবানের। যদিও মেয়েটার এমন মোহমায়া রূপে নিজেও মুগ্ধ, তবে সে যে শুধু গৌরীর রূপে মুগ্ধ তা তো নয়। গৌরীর রূপ তো তাকে আগে মোহিত করেনি, করেছিল ভিন্ন কিছু। মুখ উঁচিয়ে সে কাজল কালো হরিণী চোখে নজর ফেলল নিবান। এই মায়াবিনী চোখ দুটো তাকে আকৃষ্ট করেছিল আগে। স্বচ্ছ হরিণীর চোখ দুটো ছিল নোনা জলে ভরপুর, আর সেই চোখে গাঢ় কাজলের প্রলেপ। এই কাজল কালো চোখ দুটোতেই তো নিবান প্রথম দুর্বল অনুভব করেছিল। তারপর একটু একটু করে ওই মেয়েটাতে। সেই চোখে চোখ রেখে নিবান অকপটে স্বীকার করলো, না, তবে একেবারে না নয়। তাও যে নয় তা নয়। এই শক্তপোক্ত হৃদয়ের আমাকে তোমার প্রতি দুর্বল করেছিল তোমার এই চোখ। তবে এই কাজল কালো স্বচ্ছ সুন্দর চোখ জোড়া নয়, তোমার সেই ক্রন্দনরত নোনা জলে টইটুম্বর চোখ জোড়া। ওই চোখ জোড়া আমায় ডেকেছিল। তার গহ্বর থেকে ফোটায় ফোটায় গড়িয়ে পড়া নোনা জলগুলো আমার আদরে স্পর্শ মুছে নিতে। অথচ আমি না বুঝে যখন তাকে পাত্তা দিলাম না, সেও আমাকে একটা রাত স্থির হয়ে শান্তিতে ঘুমাতে দিল না। দিনের ক্লান্তিতে আমার দু চোখ একত্র করতে দিল না। সহসা আর বদ্ধ দুয়ারে কঠিন হৃদয়ে তার হানা প্রবেশ শুরু হলো। আমি অনুভব করলাম ওই চোখ জোড়া তার মালিকের দখলদারি আমার মনে বসিয়ে ফেলেছে। আমি রোজ তাকে দেখছি, মুগ্ধ হচ্ছি, আর একটু একটু করে তার দখলদারত্বের বশীভূত হচ্ছি। অনুভব করলাম, তবে তা থেকে বেরিয়ে আসার বদলে তাতে আরো ডুবে যেতে
প্রশান্তি বোধ করলাম, সুখ অনুভব করলাম। বুঝলাম আমার শান্তি, আমার প্রশান্তিটা ঠিক কোথায়। সেই চোখ জোড়া থেকে তুমি, তারপর তোমার সর্বত্র কিছু। আমি আমার একান্ত বলেই ভেবে নিলাম, যার মালিকানা শুধু আমার। গৌরীর নজর স্থির, মৃত্যু ব্যক্তির ন্যায় স্থির। ঘন পল্লবিত লেশগুলোর পলক নেই, কালো মণিটার নরণচরণ নেই, শান্ত। নিজেকেও কেমন কঠিন পাথর মনে হলো। শরীরটা ভেদ কেমন বরফ, ঠান্ডা শীতলের মতো অনুভব হলো। হৃদযন্ত্র অসার, একে মন অভিব্যক্ত অনুভূতি করে অচল অনুভূতি নিবান ঠিকে পেল কিনা সেভাবে জানা নেই। তবে কৌরির সেই স্থির চোখের দিকে তাকিয়ে কেমন আত্মবিশ্বাসী ভরসাপূর্ণ গলায় বলল, এতটা মোহমায়া রূপী না হলেও আমি তোমাকেই চাইতাম। বিশ্বাস করাটা একান্তই তোমার ইচ্ছা, তবে আমি তোমাকেই চাইতাম কৌরি। কৌরির অভিব্যক্ত সেরকমই নিশ্চল। হাতের মধ্যেখানে ঠান্ডা মেহেদির প্রলেপ পড়তে সচকিত হলো সে। তড়িৎ মুখ নিচু করে হাতের দিকে তাকালো। নিজের হাতের মধ্যে নজরে পড়ার আগে লক্ষ্মে ভরা শক্তপোক্ত আকর্ষণীয় একটা পুরুষালী হাত নজরে পড়ল। পাঞ্জাবির হাতাটা কোণী পর্যন্ত গোটানোতে হাতটা স্পষ্ট। হাতটা দেখে কেমন শিরশির করে উঠল ভিতরটা। মানুষটা রঙের শ্যামবর্ণ হলে কি হবে, তিনি বড্ড আকর্ষণীয়। দুজনের মনোযোগে ব্যাঘাত ঘটিয়ে হঠাৎই কৌরির ফোনটা বেজে উঠল। পাশে ছিল ফোনটা। দুজনে সেদিকে তাকালো। নিবান এক পলক তাকিয়ে নজর সরিয়ে নিজের কাছে মনোযোগ দিল। অথচ কৌরির নজর ফোনের স্ক্রিনে স্থির। নাম ধাম নেই, শুধু নাম্বার। অথচ নাম্বারের মালিকটা কে সে জানে। তড়িৎ নিবানের মুখের দিকে তাকালো সে। বরাবরের মতো নিষ্ক্রিয় নির্বিকার একটা মুখ। দ্বিধাদ্বন্দ্বে ভুগল কৌরি, ফোনটা ধরবে কিনা ধরবে না। যদি এমন একদম অটল, ফোনটা ধরার কোনো কারণ নেই। তবুও সামনের মানুষটাকে বিবেচনা করে মস্তিষ্ক বলছে ফোনটা ধরতে। এমন একটা সম্পর্কে তারা জড়াতে চলেছে যেখানে জড়তার সংকোচ রাখা উচিত নয়। ফোনটা কাছে নিয়ে আরো একবার নিবানের মুখের দিকে তাকিয়ে ফোনটা ধরল কৌরি। লাউড স্পিকারও দিল। মুহূর্তেই ওপাশ থেকে হড়বড়িয়ে কেউ ভারাক্রান্ত গলায় বলে উঠল, ফোনটা ধরেছিস ফুল, আমি কৃতজ্ঞ। এই ফুল, আমি নিজেকে অনেক বুঝেছি, কিন্তু আর পারছি না। আমার দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে পারছি না। ভীষণ জ্বালাপোড়া করছে বুকটা। কেন এমন হচ্ছে বলতো? আমি তো মনে করছিলাম তোকে ছাড়া যখন তোকে ভালোবেসে যেতে পারছি, তবে তোকে ছাড়াও থাকতে পারবো। তবে কেন পারছি না তোর বিয়েটা মানতে? জানিস, সেদিন যখন হসপিটালে নিবান ভাইয়া তোকে বিয়ে করার প্রস্তাব রাখলো, আমার হৃৎপিণ্ডে কেউ তীব্র আঘাতে হৃৎপিণ্ডটা ছিনিয়ে নিতে চাইল। আমি সেই আঘাত নিয়ে চুপচাপ সবটা দেখতে শুনতে বাধ্য হলাম। মনকে বোঝালাম যাকে পেতে আমি এতটা উতলা অসভ্য, সে আমার নয়। আমি তাকে জোর জবরদস্তি করে তার ঘৃণার শহরে হারিয়ে যেতে চাই না। মনকে সেখান থেকেই একটার পর একটা বুঝ দিয়ে চলেছি, অথচ কিছুতেই মানতে রাজি নয় সে। মানছে না। না, তীব্র ব্যথায় ছটপটিয়ে একটাই করেছে সে, পৃথিবীর সব কিছু বিনিময়ে শুধু তোকে পেতে চাইছে, না হলে আবার ডুবে যেতে চাইছে সেই অন্ধকার গলিতে। আমি পারছি না আর তাকে সামনে রাখতে। আমার পাপের শাস্তি স্বরূপ একে মন যন্ত্রণায় নিপীড়িত করেছিস তুই। এই ফুল, আমি তো ভালো হয়ে গেছি, তাই না? আমি আরও ভালো হয়ে যাব, খুব ভালো। যেমনটা বড় কাকু চাইতেন তেমনটা। সেখানে তুই যা চাইবি আমি সাধ্য বলে পৃথিবীর সব কিছু তোর পায়ে এনে দিব। আমার কাছে চলে আয় না ফুল, তোকে ছাড়া আমি যে মরে যাব। নিবান আঁকাআঁকির চেষ্টা করলো না, তার দ্বারা হবে না। তাই কৌরির ডান হাতের মধ্যে নিজের নামটা ইংলিশ ওয়ার্ডে খুব সুন্দর করে লিখতে মনোযোগী হলো। মনে হচ্ছে দুনিয়ার সব মনোযোগ তার সেই লেখাতে। আশেপাশে কি হচ্ছে সেসব তার বিন্দুমাত্র মনোযোগ নেই। অথচ নাহিদের মাঝে মাঝে কিছু কথার প্রতিফলনে হাতটা মৃদু কেঁপে উঠছে। সেটা যেন স্পষ্টই টের পেল কৌরি। তবে মানুষটা ভুলেও লেখা খারাপ করতে দিল না, এমন ধীর মনোভাব রাখার চেষ্টা সেখানে। কৌরি কান দিয়ে এক নজরে ভারাক্রান্ত হৃদয় বিদারক কথাগুলো শুনল, আর নজর দিয়ে আরেকজনের মনোযোগী হয়ে লেখাটা বেশ খেয়াল করে দেখলো। পলকহীন তার চেয়ে খেয়াল করে দেখলো সামনের মানুষটার গম্ভীর নির্বিকার মুখটা। আশ্চর্য যে মানুষটি একটু আগে তাকে নাকিয়ে মুগ্ধ নজরে গিলছে। সবাই বলে কত কি অভিব্যক্ত জানালো। সেই মানুষটা নাহিদের এত আবল তাবল পাগলামি কথা শুনেও এত নির্বিকার শান্ত। এই ফুল, বলেছি না
এই নামে ডাকবেন না আমাকে। আর নিজেকে সামলান, নিজেকে আবার খারাপ পথে নিয়ে যাবেন নাকি? হ্যাঁ, ভালো পথে অনড় রাখবেন, সেটা আপনার একান্ত মর্জি। সেখানে আপনি ভালো থাকলেন নাকি মন্দ আমার দেখার জানার প্রয়োজন আছে বলে মনে করছি না। আর আমাকে কেউ ধরে বেঁধে বিয়ে দিচ্ছে না, আমার নিজের একান্ত মর্জিতেই আমার বিয়ে হচ্ছে। সেখানে আপনার অনুভূতি অভিব্যক্তি আমার কাছে জাস্ট ম্যাটার করে না। সুতরাং দ্বিতীয়বার ফোন দিয়ে আপনি আমাকে বিরক্ত করবেন না, সেটাতে বরং আমি প্রচন্ড বিরক্ত হব। রাখছি। ফোন কেটে দেওয়ার আগে নিবান কেমন মুগ্ধময় স্বরে মুখ এগিয়ে নিয়ে বলল, মেহেদির রঙে রাঙিত করে আমার নামের স্ট্যাম্প লাগিয়ে দিলাম। আজ না হয় শুধু মেহেদির রঙে আমার নামে তোমার হাত রাঙালাম ফুলকৌড়ি, কাল পুরো আমিময় রঙে না হয় রাঙিয়ে দেব তোমার সর্বত্র। কান ঝাঁঝা করে উঠল কৌরির। লজ্জায় চোখ নুয়ে পড়ার বদলে বিস্ময় নিয়ে তাকিয়ে রইল কৌরি। এরকম লজ্জাজনক কথা তো এই মানুষটা কখনো বলে না। তবে হঠাৎ ফোনের আলো জ্বলে উঠতেই হুঁশ রইল কৌরির। নাহিদ ফোন কেটে দিয়েছে, তবে কি কবুলটা এখন পড়ে রাখলে কেমন হয় কৌরি? বিয়ের আনুষ্ঠানিকতা না হয় কাল হলো। লজ্জা ভুলে কৌরি বিস্ময় নিয়ে ফের তাকালো নিবানের নির্জীব নির্বিকার শ্যামল মুখে। কোথাও বিন্দু পরিমাণ উতলা হওয়ার চিহ্ন নেই। তবে এমন কথা কেন? বিস্ময় নিয়ে শুধালো সে। আপনি কি আমাকে নিয়ে কোনো রকম ইনসিকিউর ফিল করছেন? না, আমি জানি আমাকে না বিয়ে করলেও তুমি নাহিদকে অন্তত কখনোই বিয়ে করবে না, করতে চাইবেও না। তবে এ কথা কেন? বিয়ে এখন না হোক কাল হোক, অসুবিধা কি? এমনিতেই বলছিলাম। কথাটা বলে অমায়িক হাসলো নিবান। সে হাসি কৌরির কাছে বড্ড বোকা বোকা মনে হলো, অথচ এই মানুষের কাছে বোকা হাসি হোক বা আচরণ কল্পনাও করে না কৌরি, কখনোই না। তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন অতি চতুর মানুষের কাছ থেকে বোকা আচরণ কল্পনাও মূর্খতা, নিজের অজ্ঞতা। সে অজ্ঞতা নিজের মস্তিষ্কে উপলব্ধি করতে নির্বিশেষে নিবানের মুখের দিকে কেমন অদ্ভুত নজর তাকিয়ে রইল কৌরি। মানুষটা হঠাৎ এমন আচরণের কারণ কি? কারণটা কি সে? তবে কি তাকে নিয়ে ইনসিকিউর ফিল করছে মানুষটা, যা মানুষটা মুখ ফুটে বলতে চাইছে না বা চায় না? এক্সকিউজ মি ম্যাম, আমার কাজ শেষ, আপনি এসে ওকে মেহেদি লাগিয়ে দিন। কৌরির ভাবনা কাটলো। স্টেজের সামনে চেয়ার আসনে বসেছিলেন মেয়েটা। আজ্ঞা পেতে স্টেজের দিকে এগুলেন। নিবান উঠে দাঁড়ালো। মেয়েটা আসার আগে নিবান কেমন অদ্ভুত গলায় বলল, আমার প্রিয় নারীটাকে অন্য কেউ পাগলের মতো চাইছে, সহ্য হয়? তাকে অন্যরা মুগ্ধ নজরে দেখছে, ধৈর্য ধরা যায়? আর তাকে হারানোর ভয় যদি আমার অনিশ্চয়তা ভাবনা হয়, তবে ঠিকই ভেবেছ। তোমার পরিচিত মানুষগুলো আমাকে অনিশ্চয়তায় ডুবাচ্ছে কৌরি। তবে তুমি কিছুতেই আমাকে ডুবতে দিও না। হাতটা শক্ত করে ধরে রেখো, খুব শক্ত করে ধরে রেখো। কথা শেষ করে পা চালিয়ে স্টেজ থেকে নামতে ব্যস্ত হলো নিবান। ইনসিকিউর, হ্যাঁ, সে অনিশ্চয়তায় ভুগছে। সে জানে কৌরি তেমন মেয়ে নয়, তবে তাকে চাওয়া পাওয়া লোকের অভাব নেই। নাহিদ তো মরিয়ে হয়ে আছে, সাথে কানন নয় কিয়ানকে সে মুগ্ধ নজরে পলকিন কৌরিকে তাকিয়ে থাকতে দেখেছে। সে মুগ্ধ নজর কি চাইছে বা চাইতে পারে নিবানের জানতে বাকি নেই, বাকি থাকার কথাও নয়। ভুক্তভোগী তো সেও ছিল। আচ্ছা, পৃথিবীতে কি একটাই কৌরি নয় তো? তবে কেন তাকে নিয়ে এত মুগ্ধতা, এত পাগলামো? বিহান চৌধুরী তো এখনো মুখিয়ে আছে। কৌরিকে পাওয়ার প্রয়াস তো সেও কম করেনি। মেয়েটার বাবা মা নেই, পরের বাড়ির আশ্রিতা বলে নিজ বাবা বিরোধিতা করেছেন। তবু কি সে ছেলেটা শান্ত ছিল? শুনেছে বাবার কথা? না, কৌরিকে পাওয়ার আকুলতায় বাবার বিরুদ্ধচারণ করেও মেয়েটার কলেজের সম্মুখে গিয়েও ধর্ণা দিয়েছে। বিহান চৌধুরীর কৃতিত্ব সব খবর আছে নিবানের কাছে। সেদিন ঝড় বর্ষার দিনের পর মেয়েটা আর একাকী কলেজে যায়নি কোনোদিন। হয়তো বাড়ির গাড়িতে গিয়েছে, আর না হলে কারো সাথে যাতায়াত করতে বলে বিহান কথা বলার সুযোগ পেত না, পায়নি। তবুও চেষ্টা কি কম চালিয়ে গিয়েছে? ভাগ্য সহায় হয়নি। আর নিবানের সূক্ষ্ম চালে ছেলেটা বারবার কৌরির সাথে কথা বলা থেকে ব্যর্থ হয়েছে। এর মধ্যে কৌরির পরীক্ষার সময় এলো, আর কথা বলার সুযোগও হয়ে উঠল না। তবুও কি ছেলেটা পিছু ছেড়েছিল কৌরির? না, বরং মরিয়া হয়ে উঠেছিল কৌরির সাথে কথা বলার জন্য। আর সে মরিয়া আচরণ তাকে টেনে নিয়ে গিয়েছিল কৌরির পরীক্ষা কেন্দ্র অবধি। কিছুই নিবানের বুদ্ধিদীপ্ত চোখ এড়ায়নি, আর এড়ানোর মতো পাহারা তার রেখেছে কি সে? বিদায় নিবানও কৌরির পিছু ছাড়েনি। ছেলেটাকে যদি কৌরিকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়, ছেলেটা বাবার বিরুদ্ধে গিয়েও ছুটবে এবং কোনো
বাঘ বিতণ্ডটায় ছাড়া সদা করিকে বিয়ে করতে প্রস্তুত সে। এমন ব্যাকুলতা সে বিহানের আচরণে নজরে টের পেয়েছিল নিবান। নাহিদ, বিহান, কিয়ান, আনাফ সব কেমন উৎপেতে বসে আছে, আর সব কিছু জেনে শুনেও এদের মধ্যেও কেমনে কি করে নিশ্চয়তা থাকবে সে। ফর্সা হাত দুটোতে মেহেদির রঙে সাজাতে ব্যস্ত আর্টিস্ট মেয়েটা। দিবা গাঢ় খেয়ালি নজরে দেখছে সেই সূক্ষ্মতর নিখুঁত হাতের কাজ। মুহূর্তের মধ্যে কত সুন্দর করে তারা ফুটে তুলে মেহেদির কারুকাজ। হাত ঘুরালে যেন নজর ধাঁধানো তাদের কারুকার্যতা। ম্যাডাম, হাতে কারো নাম লিখতে চান? লিখবো কোনো নাম? হঠাৎ স্টেজের দিকে চোখ দিল দিবা। সেখানে এখন নিবান নেই। তড়িৎ নজর ফিরিয়ে কিছু বলতে যাবে তার আগে ভারী দুষ্টু গলা কেউ একজন বলে উঠল,